নিজের গাউন উঁচু করে ধরে এক কক্ষ থেকে অন্য কক্ষে দৌড়ে বেড়াচ্ছে লিয়ানা। তার পেছনে ছুটে আসছে দুটো মেয়ে। আত্মীয়স্বজনের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে, বউ ভেগে যাচ্ছে। আকস্মাৎ এমন ঘটনাতে হতবাক হয় রায়হান পরিবার। রুকমা রায়হান, রনিত রায়হান বলেও থামাতে পারছে না তাদের। রিক ছুটে বেড়াচ্ছে লিয়ানাকে থামানোর জন্য, তবে তার গতির কাছে হার মানতে হচ্ছে তাকে। আয়মান ও নায়েক চোখ গোল করে পর্যবেক্ষণ করে চলেছে তাদেরকে। রিকের কক্ষে প্রস্তুত হচ্ছে রাত। তার কক্ষ সাজানো হচ্ছে, তাই সেখানে তার প্রবেশ নিষিদ্ধ। হঠাৎ নিচ থেকে শোরগোলের শব্দ পেয়ে হুড়মুড় করে সিঁড়ির দিকে ছোটে। কারণ আগে ঝামেলা করার জন্য শুধু একজন থাকলেও এখন তা বেড়ে হয়েছে দুজন। লিয়ানা আর রিক দুজনেই নিচে আছে, তার মানে এই শোরগোল মুহূর্তেই ভূমিকম্পের রূপ নিতে দেরি হবে না। দ্রুত নিচে আসতেই নজরে আসে এক চক্রাকার দৌড় প্রতিযোগিতা, যার প্রথমে আছে লিয়ানা, তারপর রিক। তাদের পেছনে আবার অচেনা দুটো মেয়ে সমান্তালে দৌড়ে চলেছে। উপস্থিত সকলের উত্তেজনার কারণ তার মাথায় আসে না। ব্যস্ত পায়ে লিয়ানার সামনে গিয়ে দাঁড়ায়, ধমক দিয়ে বলে, এই থামো। থেমে যায় লিয়ানা, পেছনে একবার তাকিয়ে দৌড়ে যায় রায়াদের কাছে। তার বাহু আকড়ে মেয়ে দুটোকে দেখিয়ে বলে, ওরা আমাকে উল্টা পাল্টা পোশাক পরাতে চাচ্ছে। ভ্রু কুঁচকে তাকায় রায়াদ, উল্টা পাল্টা পোশাক মানে? মেয়ে দুটোর দিকে তাকিয়ে শুধায়, তোমরা কারা? মেয়ে দুটো এগিয়ে এসে বলে, আমরা পার্লার থেকে এসেছি ম্যাম। লেহেঙ্গা দেখে এরকম দৌড়াচ্ছে। পরানোর জন্য আমাদেরকে লেহেঙ্গাই দেওয়া হয়েছে। রায়াদ ঘাড় ঘুরিয়ে লিয়ানার দিকে চেয়ে বলে, লেহেঙ্গা পরবে না? লিয়ানা ডানে বামে মাথা নেড়ে অসম্মতি জানাতেই রায়াদ মুচকি হেসে মেয়ে দুটোর উদ্দেশ্যে বলে, ও আসছে, তোমরা যাও। মেয়ে দুটো সম্মতি জানিয়ে ফিরে যায় কক্ষে। রায়াদ লিয়ানার দিকে ঝুঁকে বলে, লেহেঙ্গা পরতে কি সমস্যা? আমি এসব পরি না, সামলাতে পারবো না তো। তোমাকে কে সামলাতে বলেছে? আমি সামলে নেব। এখন যাও, চুপচাপ প্রস্তুত হয়ে নাও। তোমার জন্য আমার বিয়ের সময় পিছিয়ে যাচ্ছে। এগিয়ে আসে লিয়ানা, বিয়ের খুব তাড়া দেখছি তোমার। তা তো অবশ্যই। হঠাৎ রিক এসে হামলে পড়ে তাদের মাঝে, এত কি ফিসফিস করছিস তোরা? কিঞ্চিত বিরক্ত হয় রায়া, তুই দেখছি জেনির সভা পেয়েছিস, সব সময় কাবাব মে হাড্ডি হতে হাজির হয়ে যাস। বলেই রায়াদ ও লিয়ানা যে যার কক্ষের দিকে অগ্রসর হয়। কেবল হা করে চেয়ে থাকে রিক। সে কি সত্যি ওই চিপকালির মতো হয়ে যাচ্ছে? ছিহ ছিহ, থু। অতিথি আপ্যায়নে ব্যস্ত সময় পার করছে রুকমা রায়হান ও রনিত রায়হান। তখনই তিনজন অপরিচিত মানবমানবী প্রবেশ করে হাসিমুখে। রুকমা রায়হান অবাক হয়ে চেনার চেষ্টা করে তাদেরকে। তাদের মধ্য থেকে একজন লোক এগিয়ে এসে বলে, আমি জাদ, লিয়ানার বাবা। অতঃপর পাশের দুজন মানবীকে পরিচয় করিয়ে দেয়। একজন লিয়ানার মা অপ্সরা, অন্যজন তার ফুফি এলি। তাদের চিনতে না পারায় লজ্জিত হয় রুকমা রায়হান। রনিত রায়হান হাসিমুখে তাদের স্বাগত জানায়। দ্রুতই তাদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে। লিয়ানাকে মেকআপ করানোর চেষ্টা করে হাঁপিয়ে উঠেছে মেয়ে দুটো।
তাকে যেভাবেই সাজানো হোক না কেন তা তার কাছে ভূতের মতো লাগছে। এখন পর্যন্ত ঠিক 4 বার সে সমস্ত মেকআপ ধুয়ে ফেলেছে। মেয়েগুলো পুনরায় ব্যস্ত হয়ে যায় তাকে সাজিয়ে তুলতে। অমনি কক্ষে প্রবেশ করে সুন্দরী এক রমণী। লিয়ানা একবার তার দিকে চেয়েই খুশিতে আত্মহারা হয়ে পড়ে। ইলিকে এমন আধুনিক শাড়িতে বড্ড মানিয়েছে। দৌড়ে গিয়ে তাকে আলিঙ্গন করতেই সে হতবাক স্বরে শুধায়, তুমি এখনো প্রস্তুত হওনি কেন? মেয়ে দুটো যেন ভরসার কাউকে পায়। দ্রুত বলে ওঠে, দেখুন না ম্যামকে আমরা যতভাবেই সাজাই তার পছন্দসই হচ্ছে না। ইলি গম্ভীর স্বরে বলে, তোমরা কক্ষের বাহিরে যাও, আমি ওকে সাজিয়ে দিব। মুখ বাঁকায় মেয়ে দুটো। মধ্যবয়সী মহিলা নাকি সাজাবে? লিয়ানা চোখ রাঙিয়ে তাকাতেই তারা কক্ষ ত্যাগ করে। ইলি চোখের পলকেই নিজের জাদু দ্বারা সাজিয়ে তোলে লিয়ানাকে। আয়নায় নিজেকে পর্যবেক্ষণ করে খুশিতে লাফিয়ে ওঠে লিয়ানা। ইলি দ্রুত তাকে টেনে বসিয়ে দেয়, আরে এত লাফালাফি করলে তো সাজ নষ্ট হয়ে যাবে। হঠাৎ সেই কক্ষে হন্তদন্ত হয়ে প্রবেশ করে রাত। জাদুকরী ইলিকে দেখে থমকে দাঁড়ায় সে। পুত্রকে দেখে ইলির দুচোখ ভরে ওঠে। বিয়ের সাজে কতই না সুন্দর লাগছে তার অনুভবকে। নিজেকে সংবরণ করে নরম স্বরে শুধায়, কেমন আছো রাত? রাত ধীর পায়ে তার দিকে এগিয়ে আসে। মাথা নুইয়ে বলে, আপনি আমাকে তুই করেই বলতে পারেন, সেটাই শুনতে ভালো লাগে। মুচকি হাসে ইলি। তার পুত্রের মন এখনো পূর্বের মতোই সরল। তখনই রাজা জাদ ও রানী অপ্সরা কক্ষে প্রবেশ করে। তাদের দেখে রাত পুনরায় অপরাধী কণ্ঠে বলে ওঠে, আমি দুঃখিত আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য। রাজা জাদ তার কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলে, আমরা কিছু মনে করিনি, সেই পরিস্থিতিতে তোমার অমন ব্যবহার খুবই স্বাভাবিক। তোমরা এক হয়ে যাবে এতেই আমরা আনন্দিত। রাদের মস্তিষ্ক থেকে বিশাল অপরাধবোধের বোঝা সরে যায়। নানান কথাই মেতে ওঠে তাদের সাথে। লিয়ানা একদৃষ্টে চেয়ে আছে তাদের দিকে। হৃদয়ে স্বস্তি মেলে তার। কতটা খুশি লাগছে আজ অনুভবের মাতাকে। যখন অনুভবের সবকিছু মনে পড়ে যাবে তখন না জানি কত খুশি হবে সে। কথোপকথন শেষ করে বেরিয়ে যায় তারা। কক্ষে থেকে যায় রাআদ ও লিয়ানা। লিয়ানা দৌড়ে কক্ষের বাহিরে গিয়ে একবার পর্যবেক্ষণ করে নেয়। অতঃপর রাআদের দিকে ভ্রু কুঁচকে বলে, সেই মেয়ের কি অবস্থা? সে কি এখনো এই বাসাতেই আছে? জেনির কথা বলছ? ওকে তো মা সবকিছু বুঝিয়ে বলতেই বিনা প্রশ্নে মেনে নিয়েছে। লিয়ানা বিড়বিড়িয়ে বলে, মেনে নিলেই ভালো, প্রাণে বেঁচে গেল। চকিতে তাকায় রাআদ। জেনি রাজি না হলে কি তাকে হত্যা করত লিয়ানা? পরক্ষণেই আবার বেরিয়ে আসে সেই ভাবনা থেকে। লিয়ানা এতটা নিষ্ঠুর নিশ্চয়ই নয়। এটা হয়তো রাগের মাথায় বলেছে। অন্যদিকে লিয়ানা একধ্যানে চেয়ে আছে তার দিকে। সে খেয়াল করেছে সে মনে মনে কিছু বললেই রাআদের মুখভঙ্গি পরিবর্তন হয়ে যায়। তবে কি তার মনের কথা সে শুনতে পায়? কিন্তু তা কি করে সম্ভব? তার ঘোর ভাঙে রাআদের কণ্ঠে। লিয়ানার দিকে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলে, তোমাকে আজ একটু বেশিই লাশ সময়ে লাগছে।
রিক আচমকা কক্ষে প্রবেশ করেই এমন বাক্য শুনে হা করে তাকায় ভাইয়ের দিকে। তার খারুশ ভাই রোমান্টিক হলো কবে? ব্যস্ত স্বরে শুধায়, লিয়ানা কি তোকে শিখিয়ে দিয়েছে এগুলো বলতে? বিরক্ত হয় রাআদ, গটগট করে বেরিয়ে যায় কক্ষ থেকে। বিড়বিড়িয়ে বলে, আমার বাসর রাতে তোকে গাছের সাথে বেঁধে রেখে আসব। রিকের শ্রবণগোচর হয় না সেই কথা, তাই আবার দৌড়ে যায় তার পিছনে। দুজনকে আলাদাভাবে বিয়ে পড়ানো হয়। লিয়ানাকে কবুল বলতে বললে সে বিনা দ্বিধায় কবুল বলে দেয়। কক্ষভর্তি আত্মীয় স্বজনের চোখ কপালে ওঠে। পাত্তা দেয় না লিয়ানা। যে যা ইচ্ছা ভাবুক, তার অনুভবকে নিজের করার খুব তাড়া। অন্যদিকে রাআদকে কবুল বলতে বললে সেও একই রকম গড়গড়িয়ে কবুল বলে ফেলে। কপাল চাপড়ায় রিক। এদের এত তাড়া কেন তার বুঝে আসছে না। লিয়ানা ও রাআদকে একসাথে বসিয়ে ছবি তুলছে ফটোগ্রাফার। অথচ লিয়ানার মন নেই ছবিতে, তার নজর দূরে দাঁড়ানো পিয়াসের দিকে। রাআদের উদ্দেশ্যে বলে, উনি কে? রাআদ দূরে দাঁড়ানো পিয়াসকে দেখে বলে, আমার কলিগ পিয়াস। বাঁকা হাসে লিয়ানা। নিজ মনে বলে, ডক্টর পিয়াস নাকি ভ্যাম্পায়ার পিয়াস? তোর পিতাকে নিজ হাতে না মারতে পারার আফসোস আমাকে আজও তাড়া করে বেড়ায়। ওয়ালিদ তো মরে গেছে, কিন্তু তোকে বানিয়ে গেছে নিজের মতোই বিশ্বাসঘাতক। পিয়াসের নজর লিয়ানার দিকে পড়তেই ভয়ে কুঁকড়ে যায় সে। কোনের জায়গায় সে মোটেও লিয়ানাকে আশা করেনি। হঠাৎ রাজকন্যা কোথা থেকে আসলো? বিয়ে তো রাজকন্যার সাথে হওয়ার কথা ছিল না। কিছু একটা ভেবে বিড়বিড়িয়ে বলে, তুমি আমাকে দেখে ফেলেছ মানে? আমার হাতে সময় খুব কম। মৃত্যুর আগে তোমার অনুভবকে আমি আরও একবার মৃত্যু উপহার দিয়ে যাব রাজকন্যা। পিতৃহত্যার প্রতিশোধ নিয়েই মরব আমি। নিজের প্রিয় পুরুষের মৃত্যুতে তোমাকে আরো একবার তরপাতে দেখতে চাই আমি। লিয়ানার মনে পড়ে যায় সেই নিষ্ঠুর দিনের কথা, যেদিন বিশ্বাসঘাতকতা করেছিল তারই রাজ্যের মন্ত্রী। পিয়াসের থেকে নজর সরিয়ে মায়াভরা দৃষ্টিতে তাকায় তার প্রিয় পুরুষের দিকে। এই মানুষটা এখন শুধুই তার প্রণয়ের পুরুষ থেকে হয়ে উঠেছে তার স্বামী। তাকে কি করে হারাবে সে? এবার আর কোনো ভুল করবে না সে। সুযোগ দেবে না শত্রুদের। নিজের ভয়ঙ্কর হিংস্রতাকে সে জাগিয়ে তুলবে প্রিয় পুরুষটাকে আগলে রাখতে। রাআদের ডাকে হুঁশ ফেরে লিয়ানার। হকচকিয়ে ওঠে সে। রাআদ আলতো করে আকরে ধরে তার হাত। চোখের ইশারায় শুধায়, কি ভাবছ? ডানে বামে মাথা নাড়ায় লিয়ানা। একদৃষ্টিতে চেয়ে থাকে রাআদের দিকে। রাআদ মুচকি হেসে শক্ত করে হাতের বন্ধন। রিক, আয়মান, নায়েক এসে ঘিরে ধরে তাদের। দূর থেকে চেয়ে আছে জেনি। সকলে আজ খুশি হলেও তার ভাগ্যে খুশি নেই। রুকমা রায়হান তো গল্পে মজে গেছে দুই বেয়ানের সাথে। তাদের হিংস্রতা সম্পর্কে জানলে হয়তো তার হাসিমুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যেত। রনিত রায়হান ও জাদ বসে আলোচনা করছেন ছেলে মেয়েদের নিয়ে। কথোপকথনের এক পর্যায়ে রনিত রায়হান বলে, লিয়ানার মতো আর কোনো মেয়ে থাকলে জানাবেন, ছোট ছেলেটাকেও দ্রুত বিয়ে দিতে পারলে বাঁচি। এ যা বজ্জাত হয়েছে।
রাজা জাদ হাসিমুখে সম্মতি জানিয়ে বিড়বিড়িয়ে বলে, মেয়ে কোথা থেকে খুঁজব, সবই তো ভ্যাম্পায়ার। তার কথা শ্রবণগোচর হয় না রনিত রায়হানের। সে পুনরায় শুধায়, আপনাদের বাসাটা কোথায় সেটাই তো জানা হলো না এই হট্টগোলে। চমকে যায় রাজা জাদ। অতঃপর নিজেকে সামলে বলে, একদিন সঙ্গে করে নিয়ে গিয়ে চিনিয়ে দিব। গ্রামের জায়গা তো এভাবে চিনবেন না হয়তো। রাআদের কক্ষে বসে আছে লিয়ানা। কিছুক্ষণ পূর্বেই দুজন মেয়ে তাকে দিয়ে গেছে এই কক্ষে। সম্পর্কে তারা রাআদের ফুফাতো বোন হয়, মানে তার ননদ। যমজ দুই বোন, ভারী মিষ্টি দেখতে। তাকে কেমন মুহূর্তেই আপন করে নিয়েছে। তারা কক্ষ ত্যাগ করতেই দ্রুত ওয়াশরুমে ছোটে লিয়ানা। এই পোশাকে থাকা আর এক মুহূর্ত সম্ভব না। কক্ষের বাহিরে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে রাআদ। তার ফুফাতো দুই বোন টাকা ছাড়া তাকে কিছুতেই কক্ষে ঢুকতে দেবে না। আবার রিক তাকে টাকা দিতেও দিবে না। আয়মান আর নায়েকও তাতে তাল মেলাচ্ছে। সে পড়েছে মাঝ নদীতে। কোনো দিকেই যেতে পারছে না। তার রাগ হচ্ছে রিকের প্রতি। এ কেমন মির্জাফর ভাই তার। এদিকে রিক সমানে ঝগড়া করে চলেছে তাদের সাথে। কিছুতেই সে এই দুটো ডাইনিকে টাকা নিতে দেবে না। হঠাৎ ঝগড়ার মাঝে পাশে চোখ পড়তেই দেখে রাআদ নেই। তখনই কক্ষের ভিতর থেকে রাআদ চিল্লিয়ে বলে, তোরা ঝগড়া চালিয়ে যা। অতিশয় বিরক্ত হয় রিক। আরে বাবা, তোর বউ কি কেউ নিয়ে যাচ্ছে? ঝগড়াটাই মাটি করে দিল। ততক্ষণে কক্ষ বন্ধ করে দিয়েছে রাআদ। আজকের দিনে রিকের বাকোয়াস কথাবার্তা শোনার কোনো ইচ্ছা নেই তার। লিয়ানা ড্যাবড্যাব করে চেয়ে আছে তার দিকে। মানুষ ঠিক কতটা নির্লজ্জ হলে পালিয়ে বাসরঘরে ঢুকে আবার গলা ফাটিয়ে ছোট ভাইকে তা বলতে পারে। লিয়ানার দৃষ্টির অর্থ জানে রাআদ। তবুও সে আমলে নেয় না। এগিয়ে যায় বিছানার দিকে। আলতো স্বরে ডেকে ওঠে বউ। চকিতে তাকায় লিয়ানা। এই ডাক যে বড়ই শ্রুতিমধুর। লিয়ানার উত্তর না পেয়ে পাশে বসে তাকে একবার পর্যবেক্ষণ করে নিয়ে বলে, পোশাক বদলে ফেলেছ? দেখতে পাচ্ছ না? দুষ্টু হাসে রাআদ। তার দিকে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলে, মানুষেরা গল্প করে বাসর রাত নষ্ট করে ফেলে, কিন্তু তুমি তো ভ্যাম্পায়ার। তোমার নিশ্চয়ই এমন কোনো চিন্তা নেই। কথা শেষ হতেই তার বক্ষে ঝাঁপিয়ে পড়ে লিয়ানা। তাল সামলাতে না পেরে বিছানায় পতিত হয় রাআদ। দ্রুতই নিজেকে সামলে মুচকি হেসে দুহাতে আগলে নেয় তাকে। ওয়াশরুম থেকে ভেসে আসা ঝিরঝির পানির শব্দে পিটপিট করে চোখ খোলে রাআদ। ঘুম ঘুম চোখেই হাত বুলায় বিছানাতে। না, কাঙ্ক্ষিত মানুষটি নেই তার পাশে। ঘুম ছুটে যায় নিমেষেই। দ্রুত উঠে বসে রাআদ। চোখ কচলে কক্ষে চারপাশ পর্যবেক্ষণ করে ওয়াশরুমের দিকে তাকায়। এত দ্রুত উঠে পড়েছে আমার বউ। ঘড়ির কাঁটা মাত্র 7 ছুঁয়েছে। এখনো ঘুমে ঢুলছে রাআদ। ভোর রাত্রে ঘুমিয়েছে তারা, এত দ্রুত ঘুম ভেঙে গেল লিয়ানার। হঠাৎ মনে প্রশ্ন জাগে, ভ্যাম্পায়াররা কি আদৌ ঘুমায়? ওয়াশরুমের দরজা খোলার শব্দে ফিরে তাকায় সেদিকে। দেখতে পায় লিয়ানা নিজের গাউন ঠিক করতে করতে বেরিয়ে আসছে।
তার ছেড়ে দেওয়া কোঁকড়ানো চুলগুলো যেন আপনা আপনি মুহূর্তেই শুষ্ক হয়ে যাচ্ছে। চোখ গোল গোল করে তাকায় রাত। চুল কিভাবে চোখের পলকে শুষ্ক হয়ে যেতে পারে? রাতকে চোখ গোল গোল করে চেয়ে থাকতে দেখে বড় বড় পা ফেলে বিছানার দিকে এগিয়ে যায় লিয়ানা। বিছানার এক কোণায় বসে নিজের হাত বাড়িয়ে দেয় রাদের দিকে। আকস্মাৎ নিজের মুখে ঠান্ডা হাতের স্পর্শ পেতেই চমকে যায় রাত। শব্দ করে হেসে ওঠে লিয়ানা। কিছু বুঝে উঠার পূর্বেই নিজের হাতে থাকা ভেজা টাওয়াল ছুঁড়ে মারে রাদের দিকে। হুড়মুড় করে উঠে দাঁড়ায় রাত। চোখ ছোট ছোট করে শুধায় সকাল করে নিজের নিষ্পাপ স্বামীটাকে অত্যাচার করছেন বউজান। লিয়ানা দুহাতে গুছিয়ে দেয় রাদের এলোমেলো চুলগুলো। অতঃপর তার কানের কাছে মুখ এগিয়ে বলে, উহু, ভালোবাসছি আমার প্রিয় পুরুষটাকে। মুচকি হাসে রাত। তার ধারণাও ছিল না যে এমন সোনালি সকাল তার জীবনে কখনো আসবে। স্বপ্নেও ভাবেনি কেউ তাকে এমন গভীর প্রণয় বেঁধে নেবে। নিজের মোহনীয় রূপে একাধিকবার ঘায়েল করবে তাকে। লিয়ানাকে টেনে নিজের বক্ষে আঁকড়ে ধরে। কপালে আলতো করে অধর ছুঁয়ে বলে, আপনার রাজ্যের কি হবে বউজান? তার বক্ষে মিশে থেকেই লিয়ানা উত্তর দেয়, তোমাকে পেতে অমন হাজারটা রাজ্য আমি ত্যাগ করতে পারি অনুভব। এই একটা নাম যেন রাগান্বিত করে তোলে রাতকে। এমন মধুর বাক্যের মাঝে এই নামটা যেন এক গ্লাস পানির মাঝে দুফোঁটা বিষের মতোই। হাত শক্ত হয় রাদের, গভীর হয় আলিঙ্গন। তার লিয়ানা কেন অন্য পুরুষের নাম মুখে নেবে? লিয়ানা উপলব্ধি করতে পারে রাদের নীরবতার কারণ। বক্ষ থেকে মুখ উঁচিয়ে বলে, একটা চুমু দাও তো। আচমকা এহেন আবদারে চোখ বড় বড় হয়ে যায় রাদের। ভ্যাম্পায়াররা বুঝি এত রোমাঞ্চকর হয়? লিয়ানার মুখের উপর থেকে আলগোছে চুলগুচ্ছ সরিয়ে দিয়ে বলে, ব্রাশ করিনি আমি। তেতে ওঠে লিয়ানা, তাহলে এখনো এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও, পরিষ্কার হয়ে আসো। নিজের স্থান থেকে এক চুল নড়ে না রাত। তার মোটেও এখন যেতে ইচ্ছা করছে না। পুনরায় লিয়ানার দিকে এগিয়ে আসতেই সরে যায় লিয়ানা। তাকে ঠেলে ওয়াশরুমে পাঠাতেই কেউ কক্ষের দরজায় করাঘাত করে। লিয়ানা গিয়ে দ্বার খুলতে হাতে কিছু ছোট ছোট বক্স নিয়ে ভেতরে প্রবেশ করে হিয়া আর সিয়া, রাদের ফুফির দুই কন্যা। তারা যমজ হওয়ায় কে কোনটা তা আন্দাজ করতে পারে না লিয়ানা। একজন এগিয়ে এসে বলে, ভাবি, এখানে গহনা দিয়েছে মামি। এখান থেকে পছন্দমতো কিছু সিম্পল গহনা পরে নিচে যেতে বলেছে এখনই। নাশতা করতে হবে তো। অপরজন বলে ওঠে, এই তুই থামবি? ভাবি, তুমি চলো তো, তোমাকে না সাজলেও অনেক মিষ্টি লাগে। দুজনের কথাতে হকচকিয়ে যায় লিয়ানা। করুণ স্বরে শুধায়, তোমাদের মধ্যে হিয়াকে আর সিয়াকে? আচমকা তার একদম নিকটে এগিয়ে আসে তারা। চমকে যায় লিয়ানা। তাকে অবাক করে দিয়ে তাদের মধ্যে একজন বলে ওঠে, ভাবি, তোমাকে একটা সিক্রেট কথা বলি। এই যে হিয়াকে দেখছো না, ওর বাম হাতে একটা তিল আছে। তার মানে তুমি সিয়া? আবার জিগায়। এখন চলো তো। হিয়া ধমকে বলে ওঠে, থামবি তুই? ভাবি, তুমি বরং ভাইয়ার সাথেই এসো। আমরা নিচে গিয়ে অপেক্ষা করছি। একসঙ্গে খেতে বসেছে সকলে, এর মধ্যে রাজা জায়াদ
রানী অপ্সরা আর জাদুকরি এলি খাবার নিয়ে শুধু নাড়াচাড়া করে যাচ্ছে। রুকমা রায়হান ব্যাপারটা লক্ষ্য করে ব্যস্ত স্বরে শুধায়, খাবারে কোনো সমস্যা? বদলে দেব খাবারটা? জাদুকরি ইলি উত্তর দেয়, না না, খাবার ঠিক আছে, আসলে এত দ্রুত খাওয়ার অভ্যাস নেই আমাদের। লিয়ানা আর চোখে একবার সেদিকে তাকায়, অতঃপর গলা ঝেড়ে বলে, তোমরা তাহলে পরে খেও। রাআদও তাল মেলাই তাতে। সে জানে তারা এসব খেতে পারবে না। মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন জাদুকরি এলিকে সে খেতে বলেছিল তাদের ব্যাপারে না জেনে। তার কষ্ট হবে জেনেও সে মুখে তুলেছিল সেই খাবার। রাআদ একবার তাকায় তার দিকে। হঠাৎ তার মনে হয় মধ্যবয়সী এই নারীর মধ্যে দুনিয়ার সকল মায়া মমতা স্থান করে নিয়েছে। মায়াভরা দৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে। ইলির হঠাৎ মনে হয় কেউ তার দিকে চেয়ে আছে। পুত্রের দিকে চেয়ে মুচকি হাসে, তবে সে হাসিতে যেন মিশে আছে এক আকাশ পরিমাণ কষ্ট। তার অনুভব কি আর কখনোই তাকে জননী বলে ডাকবে না? নিয়তি কি এতটাই নিষ্ঠুর? তার পুত্র তারই সম্মুখে, অথচ তাকে পুত্র বলার অধিকারটুকুও নেই তার। খাবার রেখে দ্রুত উঠে যায় সে। এখানে আর এক মুহূর্ত থাকলে সে নিজেকে সংবরণ করতে পারবে না। আচমকা এভাবে চলে যাওয়াতে অবাক হয় রাআদ। কেন যেন গলা দিয়ে খাবার নামে না তার। চুপচাপ খাবার নেড়েচেড়ে উঠে পড়ে সে। কাউকে কিছু না বলেই সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠে যায়। লিয়ানা নীরবে দেখে যায় মাতা আর পুত্রের এই ঘটনা। হতাশার শ্বাস ফেলে আনমনে বলে, তোমার জননীর জন্য হলেও তোমাকে সবকিছু মনে করতে হবে অনুভব। আর কত অপেক্ষা করাবে তাকে? তোমার মুখে জননীর ডাক শুনতে যে সে বহু বর্ষ ধরে অপেক্ষা করে আছে। খাবার শেষে সকলে যখন গল্পে মশগুল, ঠিক তখনই রানী অপ্সরা বলে ওঠে, আমাদের এখন যাওয়া উচিত। আপত্তি জানায় রুকমা রায়হান, আরে কি বলেন? কালকেই মাত্র এসেছেন, এত তাড়াতাড়ি কিছুতেই যাওয়া হবে না। জাদুকরি ইলি তাদের দিকে এগিয়ে আসতে আসতে বলে, আসলে গ্রামের বাড়ি এভাবে ফেলে রাখলে চুরির সম্ভাবনা থাকে। আমরা না হয় পরে আবার আসব। রনিত রায়হান বলে ওঠে, আজকের দিনটা অন্তত থাকে যান। রাজা জায়াদ বলেন, থাকতে পারলে ভালো লাগতো, তবে টিকিট কেটে ফেলেছি তো তাই আর কি। মনক্ষুণ্ণ হয় রুকমা রায়হান। হতাশ চোখে তাকায় লিয়ানার দিকে। সে আপাতত গাল ফুলিয়ে বসে আছে। রানী অপ্সরা এগিয়ে যায় কন্যার দিকে, তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মন খারাপ করে না মা। তুমি তো জানো আমাদের সমস্যাটা। উত্তর দেয় না লিয়ানা। সব বুঝেও মন সায় দিচ্ছে না তাদের ছাড়তে। জাদুকরি ইলি এসে তার কপালে আলতো করে অধর ছুঁয়ে বলে, কোনো দুষ্টুমি করবে না, ঠিক আছে? খেয়াল রেখো রাআদের। সিঁড়িতে দাঁড়ানো রাআদ শুনতে পায় তাদের কথোপকথন। দ্রুত নিচে নেমে এসে জাদুকরি ইলির উদ্দেশ্যে বলে, এত দ্রুত চলে যাবেন? পুত্রের কণ্ঠে ফিরে তাকায় ইলি। মুচকি হেসে উত্তর দেয়, হ্যাঁ বাবা, যেতে হবে আমাদের। রাআদ ইতস্তত স্বরে করে কিছু বলতে চেয়েও বলতে পারে না। তার খুব করে এই মধ্যবয়সী মহিলাটিকে বলতে ইচ্ছে করছে, থেকে যান আপনি, কিন্তু উচ্চারণ করতে পারে না একটি শব্দও।
পুত্রের নীরবতায় হতাশ হয় ইলি। সকলকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে তারা উদ্দেশ্যে গ্রিন ফরেস্ট। ঘন জঙ্গলের মাঝ বরাবর এসে তিনজন একসঙ্গে চোখ বন্ধ করে একাধারে কিছু বলতে থাকে। হঠাৎ প্রকৃতিকে চমকে দিয়ে গায়েব হয়ে যায় তারা। হয়তো পৌঁছে গিয়েছে নিজ রাজ্যে। অন্যদিকে লিয়ানার সাথে সাথে রাতকেও মন খারাপ করে বসে থাকতে দেখে অবাক হয় রুকমা রায়হান। ছেলের মাথায় আলতো চাপড় দিয়ে শুধায়, তোমার আবার কি হলো? তোমাকে দেখে এমন লাগছে যেন লিয়ানার মা বাবার সাথে তোমার মা বাবাও চলে গেছে। চক্ষু খুইলা দেখো আব্বাজান, তোমার মা তোমার সম্মুখে দাঁড়িয়ে। জবাব দেয় না রাত, নীরবে ত্যাগ করে সেই স্থান। লিয়ানা উঠে কক্ষের দিকে যেতে নিলেই পুনরায় রাতকে হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নামতে দেখে হতবাক স্বরে শুধায়, কি হয়েছে? রাত ব্যস্ত কণ্ঠে বলে, হসপিটালে যেতে হবে এখনই, ইমার্জেন্সি আছে। ডপিয়াস কল দিয়েছিল। ডপিয়াস। রাত এগিয়ে এসে আলতো হাতে আগলে নেয় তাকে। কপালে অধর ছুঁয়ে ধীর কণ্ঠে বলে, সাবধানে থেকো, আর ভাম্পায়ারগিরি করবে না একদম। লক্ষ্মী মেয়ের মতো থাকবে, ঠিক আছে? চিন্তিত হয়ে মাথা নাড়ে লিয়ানা। তার সম্মতি পেয়ে দ্রুত পায়ে বেরিয়ে যায় সে। রাদের গাড়ি দৃষ্টির আড়াল হতেই গম্ভীর হয়ে যায় লিয়ানা। আনমনে ভাবে, আসলেই কি কাজের জন্য ডেকেছে পিয়াস? নাকি কোনো ষড়যন্ত্র এঁটেছে বাপের মতোই? পেছনে থেকে ডেকে ওঠে রুকমা রায়হান। তার ডাকে ভাবনার সুতো ছেড়ে লিয়ানার ব্যস্ত পায়ে অগ্রসর হয় তার দিকে। অপরদিকে স্পিড বাড়িয়ে গাড়ি চালাচ্ছে রাত। যত দ্রুত সম্ভব হসপিটালে পৌঁছাতে হবে তাকে। প্রধান রাস্তা ছেড়ে শর্টকাট ধরে এগিয়ে যায়। আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই। রাস্তার ধার দিয়ে দণ্ডায়মান বিশাল জঙ্গল। কর্নারে পিয়াসকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থামিয়ে দেয় সে। এই শুনশান জায়গায় ডপিয়াস কি করছে? জনমানব শূন্য এই স্থানে তার কি কাজ? গাড়ি থেকে নেমে তার দিকে অগ্রসর হয় রাত। নিকটে পৌঁছে সে কিছু বলতে নিবে তার পূর্বেই নজরে আসে ডপিয়াসের অন্য এক রূপ। আঁতকে ওঠে রাত, এর যে ভ্যাম্পায়ারের রূপ। জলজলে চোখ, তীক্ষ্ণ হয়ে বেরিয়ে আসা দুটি দাঁত, বিশালাকার নখ, সেই সাথে হিংস্র চাহনি। দূরে থাকায় তার দৃষ্টিগোচর হয়নি এই ভয়ঙ্কর রূপ। পিয়াস তার দিকে এক পা এগিয়ে আসতেই ছিটকে পড়ে রাত। অট্টহাসিতে ফেটে পড়ে পিয়াস। আচমকা হাসি থামিয়ে রাগান্বিত স্বরে বলে, কি ভেবেছিলি অনুভব? নতুন করে জন্ম নিয়ে আবার প্রণয় মেতে উঠবি তোরা? না, তা কখনোই হবে না। শুধুমাত্র তোর কারণে প্রাণ দিতে হয়েছে আমার পিতাকে। পিতৃ স্নেহ থেকে বঞ্চিত হয়েছি আমি। সামান্য এক মানব হয়ে তুই কিনা পা রেখেছিলি ভ্যাম্পায়ার রাজ্যে। কেড়ে নিলি আমার পিতার জীবন। রাত কাঁপা কাঁপা স্বরে বলে, আমি কাউকে হত্যা করিনি। আর না তো আমি অনুভব। আপনার ভুল হচ্ছে কোথাও, আমি কারোর মৃত্যুর কারণ নই। হ্যাঁ, আমি ভালোবেসেছি ভ্যাম্পায়ার রাজকন্যাকে, তবে আমি কাউকে হত্যার কথা কল্পনাও করতে পারি না। রেগে যায় পিয়াস। এগিয়ে এসে আঁচড় কাটে তার গলায়। অতঃপর চিল্লিয়ে বলে, ছলনা করছিস আমার সাথে? তুই কি ভেবেছিস তোর ছলনায় ভুলে তোকে ছেড়ে দেব আমি?
শুধুমাত্র তোকে মারব বলে এতগুলো দিন এই মানুষদের মাঝে বাস করেছি। সামান্য মানবজাতির কথায় উঠবস করেছি। রাজকন্যা, আমাকে হত্যা করার পূর্বেই তোকে মারব আমি। তোর বিরহে কাতরাবে সে। প্রিয় পুরুষটিকে আরও একবার হারিয়ে তর্পে তর্পে মরবে সে। কথা শেষ করেই আচমকা তার মুখ নেমে আসে রায়াদের গলায়। আছড়ের ফলে বেরিয়ে আসা রক্ত দেখে চকচক করে ওঠে তার চোখ। নাক এগিয়ে গভীর ঘ্রাণ নিয়ে দাঁত বাড়িয়ে দেয় গলার উদ্দেশ্যে। আসন্ন মৃত্যুর ভয়ে চোখ খিচে বন্ধ করে নেয় রায়াদ। জঙ্গলের নীরব পরিবেশকে ছাপিয়ে শ্রবণগোচর হচ্ছে কারোর হিংস্র গর্জন। হৃদয়ে কম্পন ধরানো সেই গর্জনে জঙ্গলের পশুপাখিগুলোও যেন বিচলিত হয়ে পড়েছে। দিক ভুলে ছুটে চলেছে এদিক ওদিক। দিনের প্রখর আলোতেও জঙ্গলে খুব স্বল্প পরিমাণ আলোর সঞ্চার হয়েছে। আবছা আলোয় অরণ্যের মাঝে জ্বলজ্বল করছে একজোড়া হিংস্র চোখ, যার তীক্ষ্ণ দৃষ্টি জুড়ে রয়েছে কারো জন্যে গভীর প্রণয়, আবার কারো জন্যে একরাশ হিংস্রতা। মাটিতে পড়ে কাতরাচ্ছে আহত পেঁয়াজ। চুয়ে চুয়ে শীতল রক্ত গড়িয়ে পড়ছে তা দেহ বেয়ে। শরীর জুড়ে স্থান পেয়েছে হাজারো ক্ষত চিহ্ন। এ যেন ভ্যাম্পায়ার নিধন অস্ত্রের চেয়েও অধিক যন্ত্রণা দিচ্ছে তাকে। সে কাতর দৃষ্টিতে তাকায় নিজের সম্মুখে। সেখানে নিজের ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে আছে লিয়ানা। এ যেন স্বয়ং মৃত্যু এসে দাঁড়িয়েছে পিয়াসের সম্মুখে। তার জ্বলজ্বলে চোখ আর হিংস্র চাহনি নাড়িয়ে তুলছে পিয়াসকে। অনুভবের অনুপস্থিতি আরও যেন ভয়ঙ্কর করে তুলেছে ভ্যাম্পায়ার রাজকন্যাকে। ব্যথিত কণ্ঠে সে কিছু বলতে নিবে তার পূর্বেই তড়িৎ বেগে তার গলা চেপে ধরে লিয়ানা। বড় বড় নখগুলো গেঁথে যায় চামড়ার অভ্যন্তরে। নিষ্ঠুরতার সাথে তাকে শূন্যে ছুঁড়ে ফেলে গগন কাঁপিয়ে গর্জন করে ওঠে লিয়ানা। পিয়াসের আহত শরীর গিয়ে আছড়ে পড়ে অরণ্যের মাঝে দণ্ডায়মান বিশালাকা গাছের উপর। গাছের সঙ্গে সংঘর্ষ হয়ে মাটিতে পতিত হয় তার অসার দেহ। এতেও বিন্দু পরিমাণ রাগ কমে না লিয়ানার, বরং আরও বেশি রাগান্বিত হয়ে চিৎকার করে বলে ওঠে, বল, কোথায় রেখেছিস আমার অনুভবকে? হাজার যন্ত্রণার মাঝেও শব্দ করে হেসে ওঠে পিয়াস। লিয়ানাকে তোরপাতে দেখে অবাধ শান্তি মিলছে তার হৃদয়ে। তার প্রতিশোধ পূর্ণ হতে আর বেশি দেরি নেই। অধরে শয়তানি হাসি টেনে বলে, কষ্ট হচ্ছে রাজকন্যা? দেখবে তোমার অনুভবকে। উত্তেজিত হয়ে পড়ে লিয়ানা। ব্যস্ত স্বরে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, বল, কোথায় রেখেছিস অনুভবকে? বললেই তোকে ছেড়ে দেব, কথা দিলাম। তার আকুতি দেখে অট্টহাসিতে ফেটে পড়ে পিয়াস। ভ্যাম্পায়ার রাজকন্যা নাকি সামান্য এক মানবের জন্যে আকুতি করছে? তাচ্ছিল্য হেসে বলে, আমাকে হত্যা করলেও পাবে না তুমি তাকে। মৃত্যু অতি নিকটে অনুভবের। এক একটা প্রহর কাটবে আর মৃত্যু তার সন্নিকটে এগিয়ে আসবে। আঁতকে ওঠে লিয়ানা। হাঁটু ভেঙে বসে তার সম্মুখে, করুণ হয় তার দৃষ্টি। আকুলতা ভরা কণ্ঠে বলে, তুই যা চাইবি তাই পাবি। প্রয়োজনে আমাকে হত্যা করে তোর প্রতিশোধ পূর্ণ কর। ওর কোনো দোষ ছিল না মন্ত্রীর মৃত্যুতে। ছেড়ে দে ওকে, আমার অনুভব কোমল। কাউকে হত্যা করা তার সাধ্যের বাহিরে। মানে না পিয়াস, সে যে কোনো মূল্যে অনুভবের মৃত্যু চায়।
রাজকন্যা যে আজ তাকে জীবিত ছাড়বে না তা তার অজানা নয়। নিজের মৃত্যুর বিনিময়ে সে পূর্ণ করবে তার পিতৃহত্যার প্রতিশোধ। তাই তো সরিয়ে দিয়েছে অনুভবকে লিয়ানার নাগালের বাহিরে। সে অনুমান করেছিল অনুভবের পিছনে রাজকন্যা অবশ্যই আসবে। তাই তো তাকে হত্যা করার সিদ্ধান্ত বদলে তাকে পাঠিয়েছে মৃত্যুর কুঠুরিতে। কিয়ৎ পূর্বে রাজকন্যার আগমনের আভাস পেয়ে দ্রুত অসার অনুভবকে নিয়ে সরে যায় ভিন্ন জাতির কেউ। ততক্ষণাৎ সেখানে লিয়ানার আবির্ভাব ঘটে। আকস্মাৎ তাকে দেখে চমকে যায় পিয়াস। এত দ্রুত রাজকন্যাকে এখানে আশা করেনি সে। হিংস্র লিয়ানা অনুভবকে না পেয়ে একের পর এক প্রহার করতে থাকে তাকে। ভাবনা থেকে বেরিয়ে পালানোর পথ খুঁজতে থাকে সে। তার নিশ্চুপতা আরও ব্যাকুল করে তোলে লিয়ানাকে। কাতর স্বরে বলে, ছেড়ে দে না আমার অনুভবকে। পিয়াস যেন পাষাণ আর নিষ্ঠুরতার প্রতিমূর্তি হয়ে উঠেছে। না, সে এবারও কোনো উত্তর করে না। হিংস্র রাজকন্যার এমন করুণ আকুতিও তার হৃদয়ের নিষ্ঠুরতা গলাতে অক্ষম হয়। লিয়ানার বারংবার করা অনুরোধেও ভ্রুক্ষেপ করে না সে। অনুভবের অনুপস্থিতি যেন লিয়ানার শীতল হৃদয়কে থমকে দিতে চাইছে। পুনরায় আকুতি ভরা কণ্ঠে বলল, এই পিয়াস, বল না কোথায় আমার অনুভব। শুধু এই একটা প্রশ্নের উত্তর দে, বিনিময়ে তোকে আমি সবকিছু দেব, সবকিছু। এমনকি আমার যেই শক্তির কারণে হাজারো নেকড়ে মুখিয়ে আছে সেই অসীম শক্তি বিনা বাক্যে তোকে দিয়ে দেব। শুধু একবার বল কোথায় রেখেছিস অনুভবকে। বাঁকা চোখে তাকায় পিয়াস। আহ! এক মানবীর প্রণয় উন্মাদ ভ্যাম্পায়ার রাজকন্যা। এই দৃশ্য দেখতে হচ্ছে তার। অট্টহাসিতে মাততে চায় সে, তবে ব্যথিত শরীর সায় দেয় না তাতে। নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেছে সে, তবুও মস্তিষ্কে রয়েছে প্রতিশোধের নেশা। পিতার মৃত মুখখানা চোখের সম্মুখে ভেসে উঠতেই প্রতিশোধ পরায়ণ মস্তিষ্ক তাকে উস্কে দেয় নিজের কার্য সম্পন্ন করতে। বহু কষ্টে মাথা তুলে লিয়ানার উদ্দেশ্যে বলে, অতি শীঘ্রই মরবে অনুভব। বাঁচাতে পারবে না তুমি রাজকন্যা। শ্রবণগোচর হতেই হিংস্র হয়ে ওঠে লিয়ানা। পুনরায় জ্বলে ওঠে তার চোখ। শক্ত হাতে গলা চেপে ধরে তার, চিৎকার করে বলে ওঠে, অনুভবের কিছু হবে না, ওকে বাঁচাবো আমি। তবে তুই মরবি, তোকে কে বাঁচাবে। বাক্য পূর্ণ করেই তড়িৎ বেগে আঁচড় কাটে তার গলায়। গলগলিয়ে রক্তের স্রোত বয়ে পড়ে গলা দিয়ে। ভ্যাম্পায়ার রক্তে আকর্ষিত হয় না লিয়ানা, বরং আরও একবার আঁচড় কেটে গর্জন করে ওঠে। গলা কাটা পশুর মতো ছটফট করতে থাকে পিয়াস। সময় কমে আসছে তার। একবার চোখ দুটো বড় বড় করেই নিস্তেজ হয়ে যায় তার দেহ। লিয়ানা দুহাতে টেনে তোলে নিস্তেজ দেহটা। বারংবার তাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উন্মাদের ন্যায় শুধায়, এই কথা বলছিস না কেন? বল আমার অনুভব কোথায়? উত্তর দেয় না পিয়াস, দেবে কি করে? লিয়ানার হিংস্র প্রহারে পূর্বেই সে মৃত্যুর দেশে পাড়ি জমিয়েছে। তবুও স্বস্তি মেলে না লিয়ানার। পিয়াসের দেহে প্রাণ নেই উপলব্ধি করতে পেরে ছুঁড়ে ফেলে তার মৃতদেহ। গর্জন করে ওঠে অরণ্য দুলিয়ে। হাঁটু ভেঙে মাটিতে বসে চিৎকার করে ওঠে, আর কতবার দূরে যাবে অনুভব? কতবার বিরহে পুড়লে তোমায় পাব? আর কতটা প্রহর তোমায় হারাবার ভয়ে কাটাতে হবে আমাকে? কান্নারা দলা পাকিয়ে বাসা বেঁধেছে তার গলায়।
হঠাৎ কিছু একটা মনে পড়তেই ছুটে যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা রায়াদের গাড়ির দিকে। সেখান থেকে রায়াদের মোবাইল আর লাইটার নিয়ে পুনরায় জঙ্গলে ফিরে আসে। লাইটার জ্বালিয়ে ছুঁড়ে ফেলে পিয়াসের দিকে। মুহূর্তেই আগুনের লেলিহা ছড়িয়ে পড়ে পিয়াসের মৃত শরীরে। জ্বলন্ত সেই আগুনের থেকে দৃষ্টি ফিরিয়ে খুঁজে বের করে রুকমা রায়হানের নাম্বার। টাইপিং করতে থাকে ব্যস্ত হাতে, মেসেজ সেন্ড করে ছুঁড়ে ফেলে মোবাইল। সময় নেই তার হাতে, শীঘ্রই যেতে হবে ভ্যাম্পায়ার রাজ্যে। ছুটে চলে গ্রিন ফরেস্টে, বিশাল অরণ্যের মাঝ বরাবর দাঁড়িয়ে বন্ধ করে নেয় চোখ দুটো। মুহূর্তেই পৌঁছে যায় ভ্যাম্পায়ার রাজ্যের গহীন জঙ্গলে। আর কোনো বিধিনিষেধ নেই, দ্রুত মেলে ধরে নিজের বাদামি ডানা। উড়ে গিয়ে থামে প্রধান দ্বারে, রক্ষী প্রধান হন্তদন্ত হয়ে দ্বার খুলে দেয়। বড় বড় পা ফেলে সে এগিয়ে যায় প্রাসাদের দিকে। সকল ভ্যাম্পায়ার ব্যতিব্যস্ত হয়ে পড়ে রাজকন্যাকে সম্মান প্রদর্শন করতে। ভ্রুক্ষেপ করে না লিয়ানা। প্রাসাদে পৌঁছে এক দৌড়ে ছুটে যায় জাদুকরী ইলির কক্ষে। কন্যার আগমনের খবর পেতেই সেদিকে অগ্রসর হয় রাজারানী। নির্ধারিত কক্ষে জাদু চর্চায় মগ্ন ইলি। হঠাৎ কক্ষে কারোর উপস্থিতি পেয়ে রাগান্বিত দৃষ্টিতে ফিরে তাকায় সেদিকে। দ্বারের সম্মুখে লিয়ানাকে দাঁড়িয়ে থাকতে দেখে অনেক বেশি অবাক হয় সে। আশ্চর্য কণ্ঠে শুধায়, এই অসময়ে তুমি এখানে? আমার অনুভব কোথায়? অশ্রু ঝরে পড়ে লিয়ানার নেত্র বেয়ে। কি উত্তর দেবে তাকে? যে পুত্রের জন্য তার এত ত্যাগ, এত অপেক্ষা, তাকে আগলে রাখতে পারেনি লিয়ানা। তবুও তাকে যে বলতেই হবে। অনুভবের অবস্থান জানার একমাত্র উপায় এখন ইলি মা। নিজেকে সংবরণ করে অশ্রুকণা মুছে নেয় হাতের অপর পিঠে। অতঃপর ধরা কণ্ঠে বলে ওঠে, আমি আগলে রাখতে পারিনি তোমার অনুভবকে মা। এক ফুটবল আর পরাজিত রাজকন্যা আমি, যে নিজের প্রিয় পুরুষকে বারংবার হারিয়ে ফেলে। নিজের স্বামীর সুরক্ষা নিশ্চিত করতে পারিনি আমি মা। আঁতকে ওঠে ইলি। এ কেমন ভয়ঙ্কর বাক্য উচ্চারণ করল লিয়ানা। কি হয়েছে তার পুত্রের? লিয়ানার দিকে এগিয়ে গিয়ে ব্যস্ত স্বরে বলে, এভাবে বলে না, কি হয়েছে অনুভবের? আমাকে বলো। একে একে সবকিছু খুলে বলে লিয়ানা। ব্যথিত হওয়ার ও যেন সময় পায় না ইলি। ব্যস্ত হয়ে বসে পড়ে পেতে রাখা আসনে একমনে জপে চলেছে জাদুই মন্ত্র। কিছুক্ষণ যেতেই পুনরায় উঠে দাঁড়ায় সে। লিয়ানার দিকে চেয়ে বলে, অনুভব এমন কোনো স্থানে রয়েছে যেখানে কোনো জাদু কাজ করে না। তাই তার অবস্থান নির্ণয় করতে অক্ষম আমার জাদু। শেষ আশাটাও নিভে যেতে দেখে হতাশার শ্বাস ছাড়ে লিয়ানা। তখনই নিজের কাঁধে কোনো কিছুর উপস্থিতি পেয়ে দৃষ্টি নিক্ষেপ করে সেখানে। তার কাঁধে বসে আছে সবুজ রঙের এক পাখি, যার চোখ দুটো তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছে আশপাশ। লিয়ানা হতবাক দৃষ্টিতে তাকায় জাদুকরী ইলির দিকে। চোখের ইশারায় তাকে আশ্বস্ত করে জাদুকরী ইলি। অতঃপর পাখিটির দিকে চেয়ে বলে, ওর নাম পিরো, সেই তোমাকে পথ দেখিয়ে দেবে। তখনই কক্ষে প্রবেশ করে রাজারানী। লিয়ানার কাঁধে আজব এক পাখি দেখে থমকে দাঁড়ায় তারা। রাজা জাদ নিজেকে সংবরণ করে শুধায়, তুমি এসময় হঠাৎ এখানে? কিছু হয়েছে? দ্রুত গতিতে ডানে বামে মাথা নাড়ায় লিয়ানা। ব্যস্ত স্বরে বলে, পড়ে বলবো।
রানী অপ্সরা পুনরায় বলে, কিন্তু সমস্যা কি সেটা তো বলো। আর এই অদ্ভুত পাখি। ধৈর্য ধরো, আমি এসে সব বলবো। কন্যার থেকে উত্তর না পেয়ে তারা দুজনে জাদুকরী এলির দিকে তাকায়। সে গভীর কোনো চিন্তায় এতটাই মগ্ন যে আশেপাশের কিছুই তার শ্রবণগোচর হচ্ছে না। গম্ভীর হয়ে চেয়ে আছে জাদুর আসনের দিকে। বেরিয়ে যায় লিয়ানা, একবার তাকায় পিরোর দিকে। পিরো ডানা মেলে তার পাশে উড়তে থাকে। অতঃপর তাকে অবাক করে দিয়ে বলে ওঠে, যাত্রা শুরু করবি নাকি এভাবেই হা করে চেয়ে থাকবি? হতবাক হয় লিয়ানা, তুই কথা বলতে পারিস? পুনরায় একরোখা উত্তর, তোর চেয়ে ভালো কথা বলতে পারি। উদ্বিগ্ন হয়ে ওঠে লিয়ানা, তাহলে আমাকে বলে দে কোথায় আছে অনুভব। সে আমি জানি না, তবে সেই স্থান নেকড়ে রাজ্যের গহীনে। নেকড়ে রাজ্য। হ্যাঁ, নেকড়ে রাজ্য। সেখানে প্রবেশ করলেই নির্দিষ্ট স্থান নির্ণয় করতে সক্ষম হব আমি। লিয়ানা দ্রুত স্বরে বলে ওঠে, তাহলে যাত্রা শুরু করা যাক। বাক্য সম্পূর্ণ করেই খপ করে ধরে ফেলে পিরোকে। ঝড়ের বেগে এগিয়ে চলে নেকড়ে রাজ্যের দিকে। চিৎকার করে ওঠে পিরো, ছাড় বলছি আমাকে। আরে বাবা, আমি তো উড়তে পারি। এমনভাবে চেপে ধরেছিস যেন আমারই প্রাণ পাখি উড়ে যাবে। যেই ঝড়ের বেগে যাচ্ছিস সব ধুলোবালি তো আমার চোখে এসে পড়ছে। ছাড়বি আমাকে, ঠোকর মারব কিন্তু। একের পর এক বকবক করেই যাচ্ছে পিরো। লিয়ানার মনে হচ্ছে সে পিরোকে নয় বরং রিককে ধরে আছে। আচমকা থেমে গিয়ে বিরক্ত কণ্ঠে বলে, তোর মুখটা কি বন্ধ করবি নাকি তোর রক্ত শুষে নেব এক্ষুনি? চিৎকার করে ওঠে পিরো, আরে বাবা, এর তো দেখি ক্ষুধা লেগে গেছে। দেখ আমাকে খেলে তুই তোর বরকে পাবি না। তাছাড়া তোর সাহায্যকারী আমি, একটু তো সম্মান দে। লিয়ানা রাগান্বিত হয়ে তাকে ছেড়ে দিয়ে প্রবেশ করতে যায় নেকড়ে রাজ্যের প্রধান দ্বার দিয়ে। অমনি চিল্লিয়ে ওঠে পিরো, থেমে যা, প্রবেশ দ্বারে তুই পা ফেললেই পুড়ে ছাই হয়ে যাবি। তখন কি তোর হাড্ডি নিয়ে যাব অনুভবের কাছে? বিরক্ত হয় লিয়ানা, পূর্ব কেন? কোনো নেকড়ের সাহায্য ব্যতীত কোনো ভ্যাম্পায়ার এই দ্বার দিয়ে প্রবেশ করার চেষ্টা করলে আগুন ধরে যাবে তার শরীরে। মূর্খ রাজকন্যা, দেখছিস না এখানে কোনো পাহারা নেই? আশেপাশ পর্যবেক্ষণ করে লিয়ানা। আসলেই তো কোনো পাহারাদার নেই প্রধান দ্বারে। পিরোর দিকে চেয়ে বলে, শুধু পা রাখলেই আগুন জ্বলবে। পিরোর ফতাফত উত্তর, মাথা রাখলেও জ্বলবে। রাগান্বিত হয় লিয়ানা, গর্দব পাখি। চেঁচিয়ে ওঠে পিরো, এই আমাকে পাখি বলবি না। আমার নাম পিরো। অধর বাঁকায় লিয়ানা, মেলে দেয় নিজের সুবিশাল ডানা দুটি। উড়ে প্রবেশ দ্বারের থেকে অনেক উপরে উঠে যায়। পিরোর দিকে চেয়ে বাঁকা হেসে বলে, শরীরের কোনো অঙ্গি ছোঁয়াবো না দ্বারে। হা করে তাকায় পিরো। হতবাক স্বরে শুধায়, তুই উড়তেও পারিস? পাখিজাতির মান সম্মান আর থাকল না, ভ্যাম্পায়াররাও কিনা পাখির মতো উড়তে পারে? লিয়ানা কিঞ্চিত বিরক্ত স্বরে বলে ওঠে, এই তুই থামবি? তাড়াতাড়ি রাস্তা বল। পিরো উড়ে চলে সামনের দিকে। তাকে অনুসরণ করতে থাকে লিয়ানা। সে ভালোই বুঝে গেছে এই পিরো সারা রাস্তা তার মাথা খাবে। বিড়বিড়িয়ে বলে, তুই মানুষ হলে তোকে বিয়ে দিয়ে দিতাম রিকের সাথে, দুজনে একসাথে বকবক করতি। ছোট্ট একটা কয়েদখানায় অসাড় হয়ে পড়ে আছে রাত।
জ্ঞান ফিরতে ধীরে ধীরে উঠে বসে সে। চারিদিকে এত পরিমাণ অন্ধকার যে কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না তার। অবাক হয় রাআদ, সে বেঁচে আছে। কিন্তু এ কোথায় সে? পিয়াস কোথায়? আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে পিয়াস আছে কিনা, কিন্তু না, কিছুই দৃষ্টিগোচর হয় না তার। তখনই খটখট শব্দে খুলে যায় কয়েদখানার দরজা। কেউ ঠিক তার সম্মুখে এসে দাঁড়ায়। চিৎকার করে ওঠে, রাআদ, কে আপনি? কেন আমাকে এখানে আটকে রেখেছেন? উত্তর আসে না অপর পাশ থেকে, বরং জ্বলে ওঠে উজ্জ্বল আলো। হঠাৎ আলো চোখে পড়তেই চোখ খিচে বন্ধ করে নেয় রাআদ। কিছুক্ষণ পর আস্তে আস্তে চোখ খুলে নজর দেয় সম্মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তির উপর। চিনতে না পেরে অবাক স্বরে শুধায়, কে আপনি? অট্টহাসিতে ফেটে পড়ে সম্মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, নেকড়ে রাজ্যের একমাত্র উত্তরাধিকারী। রাজ্যের কোনায় কোনায় রহস্যের বেড়াজাল। এই রহস্য ভেদ করা শুধু দুষ্করই নয়, অসম্ভব প্রায়। আজ অবধি কোনো প্রাণী পারেনি এই রহস্যে বোনা জাল ছিঁড়তে। বাহিরের কেউ পৌঁছাতে পারেনি রাজ্যের গহীনে। নেকড়ে রাজ্য পরিণত হয়েছে নিকৃষ্টদের আড্ডাখানায়। রাজ্যের গহীনে রয়েছে এক মায়াবী কয়েদখানা, যেখানে বন্দী রয়েছে হাজারো শত্রু। বন্দিদশা থেকে মুক্তির আশা ত্যাগ করেছে তারা। তার পর্যাপ্ত কারণও রয়েছে বটে। আজও কেউ পৌঁছাতে পারেনি কয়েদখানার সীমানায়। যেই চেষ্টা করেছে সেই উপহারস্বরূপ পেয়েছে কেবলই মৃত্যু। কয়েদখানার সীমানায় কাজ করে না কোনো মায়া, কোনো জাদু। এখানে চলে শুধু রাজবংশীয় নেকড়েদের বিচরণ। তেমনি আজও সেখানে এসেছে রাজবংশীয় ক্ষমতাধর এক নেকড়ে। নিজের নেকড়ে রূপে দাঁড়িয়ে আছে রাআদের সম্মুখে। চুপচাপ চেয়ে আছে রাআদ, সে ভয় পেতে ভুলে গেছে এসবে। কি করে ভয় পাবে? যার প্রণয়িনী এক ভয়ঙ্কর ভ্যাম্পায়ার রাজকন্যা, সে কি করে এই নেকড়েদের দেখে ভয় পাবে? মোটেও ভয় পাবে না সে। তাকে স্বাভাবিকভাবে চেয়ে থাকতে দেখে রেগে যায় নেকড়েটা, বিকট শব্দে গর্জন করে ওঠে। সে গর্জে উঠতেই কয়েদিগুলো ভীত হয়ে পড়ে অজানা ভয়ে। হঠাৎ নেকড়েটাকে গর্জন করতে দেখে কানে হাত দেয় রাআদ। বিরক্ত কণ্ঠে বিড়বিড়িয়ে বলে, খামখা আমাকে এখানে আটকে রেখেও কি মন ভরছে না এদের? কানের কাছে চিল্লিয়ে কান নষ্ট করার ফন্দি এঁটেছে নাকি? তার প্রতিক্রিয়া যেন পছন্দ হয় না নেকড়েটার। নিজের রূপ বদলে মনুষ্য রূপে আসতেই হতবাক হয়ে উঠে দাঁড়ায় রাআদ। আশ্চর্য কণ্ঠে বলে, তুমি? এবার যেন হাসি খেলে যায় নেকড়েটার চোখে মুখে। এতক্ষণে পরিবর্তন হয়েছে রাআদের প্রতিক্রিয়া। তার মনুষ্য রূপ বড্ড বেশি হতবাক করেছে রাআদকে। চোখ দুটো বড় করে চেয়ে আছে রাআদ। তাকে এভাবে হতবাক হতে দেখে স্বস্তি পায় নেকড়েটা। মুখে শয়তানি হাসি টেনে বলে, কেন স্যার? আশা করেননি বুঝি? জেনির কথার প্রত্যুত্তরে সেভাবেই চেয়ে থাকে রাআদ। নিজেকে সংবরণ করে শুধায়, তুমি কি করে নেকড়ে হতে পারো? এখনো সন্দেহ আছে অনুভব? রাগান্বিত হয়ে শুধায় জেনি। আকস্মাৎ অনুভব ডাকাতেই কিছুটা চমকে যায় রাআদ। বিড়বিড়িয়ে বলে, এই মেয়েও তাহলে আমাকে অনুভব ভাবছে। আফসোস করে রাআদ, কেন যে আমি হুবহু অনুভবের মতো দেখতে হলাম। কিছুক্ষণ যেতেই পুনরায় বলে, না,
এই রূপের জন্যই তো পেয়েছি আমার প্রেয়সীর গভীর প্রণয়। সেই প্রণয়ের জন্য আমি লক্ষবার এমন মৃত্যুর দ্বারপ্রান্তে যেতে প্রস্তুত। লিয়ানার কথা মনে পড়াতে হতাশার শ্বাস ফেলে রাত আনমনে ভাবে, তুমি কি অপেক্ষা করছো আমার জন্য? নাকি উতলা হয়ে উঠেছ এই অল্প সময়েই? বেঁচে আছে তো পিয়াস, নাকি তোমার হিংস্রতার শিকার হয়েছ সে? তার মনের সীমান্তে আনাগোনা করছে হাজারটা প্রশ্ন, যার প্রায় সবগুলোই লিয়ানাকে ঘিরে, তবে নেই কোনো উত্তর। তখনই আবার শুনতে পায় জেনির কণ্ঠস্বর, ভয় পেয়ে গেলে নাকি অনুভব? রাত হা করে চেয়ে বলে, তুমি আমাকে তুমি করে বলছো? হ্যাঁ, তুমি করেই বলবো এখন থেকে, কারণ এখন তুমি আমার স্যার নও, বরং আমার রাজ্যের একজন কয়েদি। আর কয়েদিদের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করা হয় না, কিন্তু তবুও তোমার সাথে ভালো ব্যবহার করছি কেন জানো? কিছুটা হেয়ালি স্বরে বলে জেনি। তার হঠাৎ পরিবর্তনে ভ্রু কুঁচকায় রাত। জিজ্ঞাসু স্বরে শুধায়, কেন? তোমাকে পছন্দ করি আমি। রাত কিছু বলতে নিলে তাকে থামিয়ে দিয়ে পুনরায় বলে, তুমি আমার চিরশত্রুর স্বামী জানা সত্ত্বেও তোমাকে ভালোবাসি। তোমার এই রূপ শুধু ভ্যাম্পায়ার রাজকন্যার হৃদয় কাড়েনি, কেড়েছে নেকড়ে রানীর হৃদয়টাও। আর ওসব বিয়ে টিয়ে আমার রাজ্যে কোনো মানে রাখে না। তুমি আমার হলে পাবে এই বিশাল রাজত্ব, আর লিয়ানাকে তো আমি মেরাই দিব, ভ্যাম্পায়ার নিধন অস্ত্র যে আমার আয়ত্তে। তার এমন বিষাক্ত কথাতেও কোনো প্রত্যুত্তর করে না রাত। তার ভাবগতি বোধগম্য হয় না জেনির। আবারও কিছু বলতে যাবে তার পূর্বেই চিৎকার করে ওঠে রাত। ভালোবাসি আমি লিয়ানাকে, বুঝেছ? বিয়েটা কি ছেলেখেলা মনে হয় তোমার কাছে? কতটা নোংরা তোমার হৃদয়! ছি! রাগের লেলিহান জ্বলে ওঠে জেনির চোখে। নেকড়ে রূপ ধারণ করতে গিয়েও থেমে যায়। রাগ দমিয়ে শান্ত স্বরে বলে, তুমি কি জানো ওই লিয়ানা কতটা হিংস্র? কতটা নির্মম? তোমার কি জানা আছে সে আমার ভ্রাতার প্রাণ নিয়েছে কতটা নিষ্ঠুরতার সাথে? বিরক্ত হয় রাত, অকারণে নিশ্চয়ই মারেনি। আমার বউয়ের চেহারা সুন্দর, তোমার ভাই লাইন মেরেছিল হয়তো। লিয়ানার নির্মমতার এমন নিদারুণ উদাহরণেও রাদের এই প্রতিক্রিয়ায় আহাম্মক বনে যায় জেনি। তার ধারণা ছিল রাত খুব নরম আর কোমল হৃদয়ের মানব। সে হয়তো লিয়ানার এমন নির্মমতার উদাহরণে ঘৃণা করবে তাকে। কিন্তু না, তার ধারণা ভুল। লিয়ানা তো পুরো বশ করে নিয়েছে এটাকে। তাকে অবাক করে দিয়ে রাত চোখ বড় বড় করে শুধায়, তোমার ভাই ওই রঙ্গন না তো? হ্যাঁ, তুমি জানলে কিভাবে? লিয়ানা বলে দিয়েছে তোমাকে সবকিছু। অবাক কণ্ঠে বলল জেনি। বিড়বিড়িয়ে ওঠে রাত, ঠিকই তো করেছে ওটাকে মেরে। বজ্জাত নেকড়ে একটা, আমার বউয়ের পিছনে লাইন মারতে গিয়েছিল। একদম ঠিক করেছে। শ্রবণগোচর হয় না জেনির। শুধাই কিছু বলছ? থতমত খেয়ে যায় রাত। কি বলেছি জানতে পারলে আমাকে এখানেই খেয়ে নেবে। আমতা আমতা করে বলে, না তো কিছুই বলছি না। গম্ভীর হয় জেনির মুখশ্রী। রাদের দিকে এগিয়ে এসে বলে, তোমার জন্য একটা সুযোগ দিতে পারি লিয়ানাকে। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে এই ভ্যাম্পায়ার নিধন অস্ত্র আমি তুলে দেব ভ্যাম্পায়ার রাজার হাতে। এখন সিদ্ধান্ত তোমার। বিয়ে করবে আমাকে, নাকি লিয়ানার মৃতদেহ দেখতে চাও?
কথার মাঝেই রাআদ প্রশ্ন করে বসে, এই অস্ত্র তোমার কাছে এলো কি করে? এই অস্ত্র তো ভ্যাম্পায়ার রাজ্যে থাকার কথা। ও বাবা, সব জানো দেখছি। এই অস্ত্র পিয়াস এনে দিয়েছে। তোমার তো জানা আছে সে কেন এমন করেছে? হতাশার শ্বাস ফেলে রাআদ। কাউকে হত্যা না করেও সে অপরাধী পিয়াসের কাছে। সে কি জানত না তার পিতার করা বিশ্বাসঘাতকতা সম্পর্কে? হয়তো জেনেও মানতে পারেনি পিতার নির্মম মৃত্যু। ভাবনা থেকে বেরিয়ে এসে জেনির উদ্দেশ্যে বলে, আমি বিশ্বাস করব কিভাবে যে তুমি লিয়ানার কোনো ক্ষতি করবে না? আর কোনো রাস্তাও নেই তোমার কাছে। নড়েচড়ে বসে রাআদ গম্ভীর মুখে বলে, আমি রাজি, তবে ওই ভ্যাম্পায়ার নিধন অস্ত্র আমাকে দেখাতে হবে। নতুবা বুঝে নিব তুমি ছলনা করছো নেকড়ে রানী। টনক নড়ে জেনির। রাআদের কথাতেই যুক্তি আছে বটে। অগত্যা সে মেনে নেয় রাআদের শর্ত। নেকড়ে রাজ্যের উপর দিয়ে উড়ে চলেছে লিয়ানা আর পিরো। আশপাশ পর্যবেক্ষণ করছে লিয়ানা, ওদিকে একের পর এক কথা বলেই চলেছে পিরো। লিয়ানার বুঝে আসে না এত কথা কেউ কিভাবে বলতে পারে। কখনো তার বাদামি ডানা নিয়ে জ্ঞান দিচ্ছে তো কখনো নেকড়ে রাজ্যের আবহাওয়াকে গালি দিচ্ছে। ভাবনার মাঝেই শুনতে পায় পিরোর কণ্ঠ, দেখ দেখ কেমন অকর্মণ্য এই নেকড়েগুলো। রাজ্যের কোনায় কোনায় শুধু ধুলোবালি দিয়ে ভর্তি, আমার সবুজ ডানা কখন যেন ধুলোর রঙে রূপান্তরিত হয়ে যায়। প্রত্যুত্তর করে না লিয়ানা, একমনে উড়ে চলেছে সে। পুনরায় ভেসে আসে পিরোর কণ্ঠ, নিচে তাকিয়ে দেখ নেকড়েগুলো কেমন ভাল্লুকের মতো লাফাচ্ছে। লাফাতেই পারবে শুধু, উড়তে তো আর পারবে না। ডানা চোখে দেখেছে নাকি জীবনে? বিরক্ত হয় লিয়ানা। রাগান্বিত স্বরে বলে, ওরা শুনতে পেলে লাফিয়েই তোকে খেয়ে নেবে, ডানা লাগবে না। চুপ সে যায় পিরো। সে আর নেকড়েদের কিছু বলবে না। একে তো সাথে করে নিয়ে যাচ্ছে এক রক্তচোষা প্রাণী, যে কি না এমন খাদকের খাদক যে তার রক্তের দিকেই নজর দিয়ে বসে আছে। চ সূচক শব্দ করে পিরো। অতঃপর লিয়ানার উদ্দেশ্যে বলে, ওরা আমাকে না মারলেও তুই আমার রক্ত ঠিকই শুষে নিবি, লোভী ভ্যাম্পায়ার। কর্ণপাত করে না লিয়ানা। এর কথা শুনতে গেলে আজ আর অনুভবকে পাওয়া হবে না। না জানি সে কি অবস্থায় আছে। অনুভবের শরীরে একটা আঁচড় পড়লে আগে এই পিরোর রক্ত খাবো, তারপর ওই নেকড়েদের। পিরো পুনরায় বলে ওঠে, এই তোর বড় বড় দাঁতগুলি বের করত। দেখি কেমন দেখায় তোকে। তুই কি এখানে আমার দাঁত দেখতে এসেছিস? চিবিয়ে চিবিয়ে বলে লিয়ানা। না, দেখতাম আর কি। এত বড় বড় দাঁত নিয়ে অনুভবকে চুমু দিস কিভাবে? তুই কি জানিস পাখিদের কেন কথা বলার শক্তি দেওয়া হয়নি? শুধায় লিয়ানা। পিরো করুণ স্বরে বলে, কেন বলতো? তার করুণ স্বর শুনতে পেয়ে খুশি হয় লিয়ানা। স্বাভাবিক ভঙ্গিতে বলে, অন্যান্য প্রাণীর কান বাঁচানোর জন্য। তার কথার অর্থ বুঝতে সময় লাগে পিরোর। অর্থ উপলব্ধি করতে পেরেই চিল্লিয়ে ওঠে পিরো, এই আমি পাখি না বুঝলি, আমি পিরো। পিরো আরও কিছু বলতে যাবে তার পূর্বেই থামিয়ে দেয় লিয়ানা। অধৈর্য কণ্ঠে বলে, আর কতদূর পিরো? কোথায় আমার অনুভব? এত বড় পাগলা কেন রে তুই? ধৈর্য ধরতে পারিস না? চটে যায় লিয়ানা।
অমনি পিরো বলে ওঠে, অনুভবের স্থান পরিবর্তন হচ্ছে, সে রাজ্যের গহীন থেকে প্রাসাদের দিকে অগ্রসর হচ্ছে। অবাক হয় লিয়ানা, প্রাসাদে কেন নিয়ে যাচ্ছে অনুভবকে? কি পরিকল্পনা করছে এরা? দ্রুত ডানা ঝাপটে এগিয়ে যায় প্রাসাদের দিকে। প্রাসাদের থেকে কিছুটা দূরত্ব রেখে লুকিয়ে অপেক্ষা করতে থাকে তারা। কিছুক্ষণ যেতেই অপেক্ষার অবসান ঘটে। রাআদ জেনির হাত ধরে প্রাসাদের প্রধান দ্বার দিয়ে প্রবেশ করে। দুজনের কথোপকথন চলতে থাকে একনাগাড়ে, যেন রাআদ এই রাজ্যের বন্দী নয় বরং অতিথি। তারা প্রাসাদে ঢুকে গেলে পিরো নিজের চোখ দুটি বড় বড় করে তাকায় লিয়ানার দিকে। লিয়ানার চোখগুলো আগের মতোই জ্বলে উঠেছে। তার মুখশ্রী দিয়ে যেন আগুনের লেলিহান ছিটকে ছিটকে পড়ছে। ভীত হয়ে যায় পিরো। এ তো ভয়ঙ্কর, রেগে গেছে। এখন কিছু বললে তাকেই না খেয়ে নেয়। তাই নিশ্চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। কিছুক্ষণ চুপ থেকে বিরক্ত হয়ে যায় পিরো। লিয়ানার দিকে চেয়ে মিনমিনে স্বরে বলে, তোর বর ভেতরে চলে গেছে। অন্যদিকে প্রাসাদের শেষ সীমান্তের বিশেষ একটি কক্ষের সম্মুখে দাঁড়িয়ে আছে জেনি ও রাআদ। জেনি নিজের কোমরের অলংকার থেকে বের করে আনে একটি অদ্ভুত চাবির গোছা, যার সাথে ঝুলে আছে ছোট্ট একটা নেকড়ের আকৃতির কিছু একটা। রাআদ নজর দেয় সেদিকে। সেখানে মাত্র দুটি চাবিই রয়েছে। একটা না হয় এই কক্ষের, আরেকটা কিসের চাবি? দ্বারের মাঝ বরাবর চাবি ধরতেই মর্মর শব্দে খুলে যায় দ্বার। রাআদকে সঙ্গে নিয়ে ভেতরে প্রবেশ করে জেনি। রাআদ তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা পর্যবেক্ষণ করে পুরো কক্ষ। এত বড় কক্ষে শুধু একটি নেকড়ের মূর্তি ছাড়া কিছুই নেই। একেবারে শূন্য চারপাশটা। জেনি এগিয়ে গিয়ে অপর চাবিটি মূর্তির শরীরে ছোঁয়। অমনি মূর্তিটির মুখ হা হয়ে তার মধ্য থেকে বেরিয়ে আসে দুটি অস্ত্র। কাঠের অস্ত্রটি রেখে রূপালি রঙে চিকচিকে ছুরিটি তুলে ধরে জেনি। রাআদের সম্মুখে এনে বলে, ভালো করে দর্শন করে নাও ভ্যাম্পায়ার নিধন অস্ত্র। এই অস্ত্রে লিয়ানার প্রাণ গেলে পৃথিবীর কারোর ক্ষমতা নেই তাকে বাঁচিয়ে তোলার। চমকে ওঠে রাআদ। ধীরে ধীরে হাত বাড়িয়ে স্পর্শ করে ছুরিটি। তৎক্ষণাৎ তার শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। না চাইতেও বন্ধ হয়ে আসে চোখ দুটি। দ্রুত অস্ত্র সরিয়ে নেয় জেনি। পুনরায় তা যথাস্থানে রেখে বেরিয়ে আসে রাআদের হাত ধরে। চাবি ছোঁয়াতেই বন্ধ হয়ে যায় কক্ষের দ্বার। রাআদকে নিশ্চুপ থাকতে দেখে ভ্রু কুঁচকে বলে, কি হলো তোমার? কোনো প্রত্যুত্তর করে না রাআদ। অস্পষ্ট স্বরে বলে ওঠে, প্রিয়তমা, নেকড়ে রাজ্যে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। রক্ষীরা ঢাক পিটিয়ে ঘোষণা করছে রানীর বিবাহ বার্তা। রাজপ্রাসাদে বিবাহের আয়োজন চলছে পুরোদমে। রাজ কর্মচারীগুলো ব্যস্ত হস্তে সজ্জিত করে তুলেছে পুরো রাজ্য। প্রাসাদের আনাচে কানাচে বিবাহের সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রাজ কর্মচারী নেকড়েগুলো ভয়ে ভয়ে যতটা দ্রুত সম্ভব নিজেদের কাজ সম্পন্ন করার চেষ্টা করছে। জেনি একবার কড়া দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যায় তাদেরকে। না, কোনো ভুল ত্রুটি নজরে পড়ছে না, তাই দৃষ্টি ঘুরিয়ে আবারও ফিরে যায় নিজ কক্ষে। জেনির কক্ষের পাশের কক্ষেই রাআদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।
কক্ষ জুড়ে শোভা পাচ্ছে রাজকীয় সব আসবাবপত্র। সে রাজকীয় পালঙ্কটিতে মাথা ঝুঁকিয়ে থম মেরে বসে আছে, যেন রাজ্যের চিন্তারা ভিড় করেছে তার মস্তিষ্কে। রাতের মধ্যম প্রহরে বিবাহের সময় নির্ধারণ করা হয়েছে। জেনি বেশি দেরি করতে চাইছে না, হয়তো লিয়ানার ভয়ে। রাআদের কক্ষের সম্মুখে দাঁড়িয়ে আছে জেনি। ভিতরে প্রবেশের পূর্বে কয়েকবার টেনে টেনে শ্বাস ছাড়ে। অনুভবের সান্নিধ্য পেতে সে ত্যাগ করেছে নিজের ভ্রাতার মৃত্যুর প্রতিশোধের আগুন। তার ভ্রাতাকে নির্মমভাবে হত্যা করেছিল লিয়ানা, তবুও তাকে হত্যা করবে না সে যদি অনুভব তার হয়। অনুভবকে নিজের করতে পারলেই যে লিয়ানার প্রতি সবচেয়ে বড় প্রতিশোধ সে নিতে সক্ষম হবে। অনুভবের প্রণয় যে উন্মাদ ওই রাজকন্যা। অন্য নারীর পাশে অনুভবকে দেখলে সে নিজেই তর্পে তর্পে মরবে। শয়তানি হাসি ফুটে ওঠে তার ওষ্ঠদয়। অনুমতির প্রয়োজন বোধ করে না জেনি। কক্ষে প্রবেশ করে, সরাসরি দৃষ্টি নিক্ষেপ করে রাআদের দিকে। এই সুদর্শন পুরুষটিকেই তো সে চায়। রাআদ একবার মাথা তুলে তাকায় জেনির দিকে। হুট করে মেজাজ খারাপ হয়ে যায় বিনা অনুমতিতে কক্ষে প্রবেশ করাতে। বিড়বিড়িয়ে বলে, এই নেকড়েদের মধ্যে কি ভদ্রতা বলতে কিছু নেই। জেনি আলাপচারিতা শুরুর পূর্বে গলা ঝেড়ে নেয়। অতঃপর বিনয়ী স্বরে বলে, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না, বলল রাআদ। এমন সংক্ষিপ্ত উত্তরে সন্তুষ্ট হয় না জেনি। পুনরায় শুধায়, আমার সঙ্গে যেতে পছন্দ করবে কি তুমি? এসো তোমাকে ঘুরে দেখাই প্রাসাদটা। নির্লিপ্ততা চিত্তে উঠে দাঁড়ায় রাআদ। জেনিকে চমকে দিয়ে বলে ওঠে, কেন নয় আমার রানী? চলো যাওয়া যাক। রাআদের বলা একটি বাক্যই যেন যথেষ্ট ছিল জেনিকে ঘায়েল করার জন্যে। আনন্দে চিকচিক করে ওঠে তার চক্ষুদ্বয়। আর কি চাই তার? তবে কি তার রূপ অবশেষে নজরে পড়ল অনুভবের। মনে মনে নিজের লাবণ্যময় রূপের অহংকারও করে কিছুটা। প্রাসাদ ঘুরতে বেরিয়ে পড়ে তারা। জেনি একে একে সবকিছু দেখাতে থাকে রাআদকে, বাদ যায় না প্রাসাদ থেকে বেরোনোর গুপ্ত রাস্তাও। তবে একটি কক্ষের সম্মুখে এসে দাঁড়াতেই সেটিকে উপেক্ষা করে অন্য কক্ষগুলো দেখাতে থাকে জেনি। রাআদ শুধায়, এই কক্ষে কে থাকে? না, কেউ থাকে না। চলো ওদিকটা দেখাই। ব্যস্ত স্বরে জবাব দেয় জেনি। সন্দেহপ্রবণ দৃষ্টি নিক্ষেপ করে রাআদ, তবে সেই কক্ষ সম্পর্কিত আর একটি বাক্য উচ্চারণ করে না সে। জেনির দেখানো জিনিসগুলোই অতি মনোযোগের সহিত দেখতে থাকে। তার এহেন কার্যে খুশি হয় জেনি। তার সঙ্গে জমিয়ে নেয় আলাপচারিতা। কথোপকথনের এক পর্যায়ে রাআদ বলে ওঠে, ক্ষুধা পেয়েছে আমার। জিভ কাটে জেনি। ব্যস্ত স্বরে বলে, আমি এক্ষুনি তোমার জন্য খাবার আনানোর ব্যবস্থা করছি। এখানে রন্ধন উপযোগী কিছু নেই, মনুষ্য দুনিয়া থেকেই আনাতে হবে, একটু সময় লাগবে। এত কষ্ট করতে হবে না, কিছু একটা রান্না করে দিলেই হবে, বলল রাআদ। এখানে রান্না হয় না। কেন? প্রশ্ন করে রাআদ। কিছুটা অস্বস্তিতে পড়ে জেনি। কিছু একটা বলতে গিয়েও বারংবার আটকে যাচ্ছে। রাআদ ভ্রু কুঁচকে তাকাতেই সে বলে, আসলে আমাদের জন্য আগুন ক্ষতিকারক, এমনকি ধোঁয়াও সহ্য হয় না আমাদের। তাহলে তো এখন থেকে আমাকেও অভ্যাস করে নিতে হবে আগুনের থেকে দূরে থাকার।
কি বলো রানী? লাল আভা ফুটে ওঠে জেনির মুখমণ্ডলে। লাজুক স্বরে বলে, লজ্জা দিও না তো আমাকে। হঠাৎ নজর কাড়ে তার মাথার উপরে উড়তে থাকা সবুজ রঙের একটি পাখি। তাদের উপর দিয়ে উড়ে বিশাল খিড়কি দিয়ে বেরিয়ে যায়। অতিশয় রাগান্বিত হয় জেনি। রাগে গজগজ করতে করতে বলে, আমার প্রাসাদে পাখি। কে কোথায় আছিস, ধরে নিয়ে আসো ওটাকে। একে দিয়েই আহার করব আজ। রাত নির্লিপ্ততা চিত্তে পর্যবেক্ষণ করতে থাকে তার নিষ্ঠুরতা। হঠাৎ রাদের দিকে নজর পড়তেই চুপসে যায় জেনি। আমতা আমতা করে বলে, আসলে রাগের মাথায় বলেছি। এমনিতে নিষ্পাপ জীব আমি মারি না শুধু শুধু। রাত সোজাসাপটা বলে, পাখিটা সুন্দর, আশা করি তাকে ভক্ষণ করবে না। মাথা নাড়িয়ে সম্মতি জানায় জেনি। অনুভবের জন্য সে এই সামান্য শিকার ত্যাগ করতে পারবে না। অবশ্যই পারবে। অপরদিকে পাখিটি উড়ে গিয়ে বসে লিয়ানার হাতের উপরে। অতঃপর চিৎকার করে বলে ওঠে, আমাকে মারতে পাঠিয়েছিলি তুই। আরেকটু হলেই ওই ডাইনিটা আমাকে খেয়ে নিত। লিয়ানা নির্বিকার ভঙ্গিতে বলে, এখনো বেঁচে আছিস তুই? ছেড়ে দিল কেন রে তোকে? স্বাদ ভালো না বুঝি তোর? রেগে যায় পিরো। এ কেমন মির্জাফরের পাল্লায় পড়েছে সে, যার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে ওই ডাইনিটার খবর আনতে গিয়েছিল সেই কিনা তার মৃত্যু চাইছে। পিরোকে চুপ থাকতে দেখে ভ্রু কুঁচকায় লিয়ানা। পিরোর নীরবতা যেন একটু বেশি আশ্চর্যজনক। অবাক স্বরে শুধায়, কি রে, কি দেখে আসলি বল। উত্তর দেয় না পিরো, বরং মুখ ঘুরিয়ে নেয় উল্টো দিকে। লিয়ানা উপলব্ধি করতে পারে তার রাগের কারণ। মুচকি হেসে বলে, তুই তো সাংঘাতিক অভিমানী রে পিরো। তবুও নিশ্চুপ পিরো। লিয়ানা গলা খাকারি দিয়ে বলে ওঠে, কথা না বললে কিন্তু রক্ত শুষে নেব এক্ষুনি। পিরো রেগেমেগে ঠোকর মারে লিয়ানার হাতে। ব্যথায় আহ করে ওঠে লিয়ানা। পিরোর দিকে চোখ বড় বড় করে তাকাতেই সে বলে ওঠে, একদম আমাকে বিরক্ত করবি না। ঠিক আছে, বিরক্ত করলাম না। কিন্তু এটা তো বল ওরা কি করছে। শুধায় লিয়ানা। এবার যেন প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে যায় পিরো। লিয়ানাকে জ্বালাতে বলে, তোর বরকে দেখলাম ওই ডাইনিটাকে চুমু দিচ্ছে। কথাটা বলে একটু দূরে সরে যায় পিরো। না জানি কখন রেগেমেগে রক্ত শুষে নেয় এই ভ্যাম্পায়ারটা। কিন্তু না। লিয়ানার কোনো সাড়া শব্দ না পেয়ে আবার ফিরে আসে তার কাছে। লিয়ানার সম্মুখে আসতেই হতবাক হয় সে। এ কি দেখছে সে? ভ্যাম্পায়ার রাজকন্যার চোখে পানি। লিয়ানার সুগভীর নেত্র বেয়ে অঝোর ধারায় বেয়ে পড়ছে নোনা জল। হাঁ করে চেয়ে আছে পিরো। সে মোটেই এরকম প্রতিক্রিয়া আশা করেনি। ব্যস্ত স্বরে বলে ওঠে, আরেহ আরেহ, কাঁদছিস কেন? মজা করছিলাম আমি, আর বলবো না। কাঁদিস না, দেখ সত্যিই দুঃখিত আমি। লিয়ানা দুহাতে নিজের চোখ মুছে পিরোর দিকে চেয়ে মুখ ফুলিয়ে বলে, সত্যিই চুমু দেয়নি তো? উহু দ্রুত জবাব দেয় পিরো। তাহলে ঠিক আছে, কান্না থামিয়ে দেয় লিয়ানা। পিরো এগিয়ে গিয়ে আলতো করে মুখ ডলে তার হাতের সাথে। লিয়ানা তাকে ধরে কোলের উপর বসিয়ে নেয়। তার কান্না থামাতে যেন স্বস্তি পায় পিরো। একে একে খুলে বলতে থাকে তখনকার সমস্ত ঘটনা।
নির্ধারিত কক্ষের লাগোয়া বারান্দায় আরাম কেদারায় বসে আছে রাত। একমনে কিছু একটা ভেবে চলেছে সে। হঠাৎ নিজের সম্মুখেই কিছু একটার উপস্থিতি পেয়ে দ্রুত সেদিকে লক্ষ্য করতেই দেখতে পায় এক অপরূপ সৌন্দর্যতার নিদর্শন। লিয়ানা শূন্যে দাঁড়িয়ে আছে নিজের বাদামি ডানা মেলে। মাঝে মাঝে হালকা করে ডানাগুলো ঝাপটে ভাসিয়ে রেখেছে নিজেকে। একই স্থানে স্থির হয়ে দাঁড়িয়ে ডানা ঝাপটে নিজেকে নিয়ন্ত্রণ করছে সে। এ যেন স্বর্গীয় কোনো দৃশ্য। রাহাতকে অপলক চেয়ে থাকতে দেখে মুখ ভেঙচি দেয় লিয়ানা। ফাজিল লোক, এতক্ষণ ওই জেনির হাত ধরে ঘুরে বেরিয়ে আবার এখন অসভ্যের মতো চেয়ে আছে। তার মনে মনে বলা সমস্ত কথা স্পষ্ট শুনতে পায় রাহাত। মুচকি হেসে বলে, আমাকে বকছ নাকি? দ্রুত বেগে ডানে বামে মাথা নাড়ায় লিয়ানা। কেদারা ছেড়ে উঠে দাঁড়ায় রাহাত। আচমকা লিয়ানা হাত ধরে টেনে তাকে শূন্য থেকে নামিয়ে আনে। নিজের সম্মুখে দাঁড় করিয়ে এলোমেলো কোঁকড়ানো চুলগুলোকে আলগোছে গুছিয়ে দেয়। সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলে, তোমার মনের কথা আমি শুনতে পাই, তা কি জানা আছে তোমার? হতভম্ব হয়ে যায় লিয়ানা, চোখ বড় বড় করে তাকায় রাহাতের দিকে। তার মানে এজন্যই মনে মনে কিছু বললেই রাহাতের মুখভঙ্গি বদলে যেত। মনে পড়ে যায় অতীতের সেই কথা। ৩০ বর্ষ পূর্বে অনুভব আক্ষেপ করে বলেছিল, অবিচার করেছে বিধি। তুমি আমার মনের কথা শুনতে পাও অথচ আমি শুনতে পারি না। তবে কি বিধাতা সেই আক্ষেপই পূর্ণ করেছে। মুখ ফুলিয়ে বলে, তুমি বড্ড অসভ্য একজন পুরুষ। লুকিয়ে অন্যের মনের কথা শোনো। লজ্জা করে না তোমার? রাহাত চোখ পাকিয়ে বলে, আচ্ছা তাই নাকি? তবে যে ৩০ বর্ষ পূর্বে আমার মনের কথা লুকিয়ে শুনতে তার কি হবে প্রিয়তমা? চমকে ওঠে লিয়ানা। ৩০টি বর্ষ পর আবার সেই ডাক। পূর্বের মতোই মাদকতাময় এই ডাক। অনুভবের প্রিয়তমা সম্বোধন যেন হাজার বর্ষ বাদে শিহরিত করছে লিয়ানার হৃদয়কে। কাপা কাপা স্বরে বলে, কি বললে? আবার বলো। তার মুখের উপর ঝুঁকে আসে রাহাত। কানের কাছে ফিসফিসিয়ে বলে, প্রিয়তমা। লিয়ানা হতভম্ব হয়ে শুধায়, তোমার সবকিছু মনে পড়েছে অনুভব? আবার তুমি অনুভবের নাম উচ্চারণ করেছ? ধমকে ওঠে রাহাত। নিমেষেই মন খারাপ হয়ে যায় লিয়ানার। সে ভেবেছিল অনুভবের সবকিছু মনে পড়েছে তাই হয়তো অতীতের মতো করে প্রিয়তমা সম্বোধন করছে। তার ভাবনার মাঝেই দুটি হাত এগিয়ে আসে তার দিকে। নিজের সঙ্গে গভীর আলিঙ্গনে জড়িয়ে নেয় তাকে। প্রিয় পুরুষের সুঘ্রাণে চোখ বন্ধ করে নেয় লিয়ানা, মুখ গুজে দেয় তার বক্ষদেশে। হঠাৎ রাহাত শুধায়, পিয়াস কোথায়? সে কি আদৌ বেঁচে আছে? রাহাতের বক্ষে মিশে থেকেই উত্তর দেয় লিয়ানা। রাগান্বিত স্বরে বলে, পুড়িয়ে ছাই করে দিয়েছি। আতকে উঠে সরে আসে রাহাত। উত্তেজিত স্বরে বলে, আরেকটা সুযোগ দিতে পারতে। এত নিষ্ঠুর তুমি কি করে হও প্রিয়তমা? তুমি কি জানো না তোমার প্রিয় পুরুষের এই নির্মম মৃত্যুগুলো মেনে নিতে কষ্ট হয়? এগিয়ে আসে লিয়ানা। পুনরায় তার বক্ষে মিশে গিয়ে বলে, আমার প্রিয় পুরুষকে যে ব্যথিত করে তাকে কি করে বাঁচিয়ে রাখি বলো? এত উদার যে আমি নই। আচমকা তাদের প্রণয়ের মাঝে বাঁধ সাধে পিরো। মাথার উপর উড়তে উড়তে চিল্লিয়ে বলে, আর কত প্রীতি করবি রে?
বাবা গো, ভ্যাম্পায়ারদের মনে নাকি এত পীড়িতি থাকে? ভ্যাম্পায়ার নামের কলঙ্ক তুই। কিরে, বরকে ছাড়বি নাকি ঠোকর মারব? বিরক্ত হয় লিয়ানা, তবুও ছাড়ে না রাতকে। রেগে যায় পিরো। বরকে পেয়ে তাকে পাত্তাই দিচ্ছে না। রাগান্বিত স্বরে বলে, এই জন্য কারোর ভালো করতে নেই। ওই ডাইনিটা চলে আসুক, তারপর দুজনে কয়েদখানায় বসে পীড়িত করিস। মাথা তুলে তার দিকে তাকায় রাত। অবাক স্বরে বলে, এটা তো সেই পাখিটা। কিন্তু পাখি কথা বলছে কিভাবে? তেতে ওঠে পিরো, এই একদম আমাকে পাখি বলবি না। লিয়ানা সরে এসে বলে, উফ পিরো, একটু থামবি? রাত পুনরায় হতবাক স্বরে বলে ওঠে, পিরো? পাখির নাম আবার পিরো? পিরো রেগেমেগে কিছু বলবে তার পূর্বেই লিয়ানা দ্রুত রাদের মুখ চেপে ধরে। চোখ রাঙিয়ে বলে, ও পাখি নয়, ওর নাম পিরো। বুঝেছ? ওকে পিরো বলবে। ও আমার সঙ্গে এখানে এসেছে। রাত কিছু না বুঝলেও পিরো খুশিতে বাকুম হয়ে বলে ওঠে, শেষ পর্যন্ত আমার সাথে থেকে তুই বুদ্ধিমতী হয়েই গেলি। লিয়ানা উপর নিচ মাথা ঝাঁকাতেই খট করে খুলে যায় কক্ষের দ্বার। জেনি গলা উঁচিয়ে বলে, কার সাথে কথা বলছো অনুভব? মায়াবী কয়েদখানার চার দেয়ালের মাঝে খাঁচায় বন্দি হরিণীর ন্যায় ছটফট করছে লিয়ানা। সহস্র শক্তির অধিকারী রাজকন্যা পরিণত হয়েছে শক্তিহীনা সাধারণ নারীর ন্যায়। সমস্ত শক্তি যেন কয়েদখানার চার দেয়ালের অভ্যন্তরে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বাহিরে মাটিতে পড়ে আছে পিরোর অর্ধমৃত দেহ। তার শ্বাসপ্রশ্বাসের গতি অত্যন্ত ধীর। ছোট্ট সবুজ নিথর দেহটা যেন সহস্রবার মনে করিয়ে দিচ্ছে, তুমি একজন ব্যর্থ রাজকন্যা। লিয়ানা বারংবার চেষ্টা করছে পিরোর নিকটে পৌঁছাতে। তবে বরাবরই তার শক্তি নিজের অক্ষমতা স্বীকার করে নিচ্ছে। এই কয়েদখানা যেন ভ্যাম্পায়ারের জন্য জ্বলন্ত কোনো অগ্নিশিখা। লোহার শিকগুলো স্পর্শ করতে দেরি, কিন্তু হাত পুড়তে দেরি হচ্ছে না। আশপাশ নাড়িয়ে গর্জন করে ওঠে লিয়ানা। না, এ গর্জন হিংস্র নয়, এ গর্জন বড্ড করুণ। হাহাকার ভরা গর্জনে কয়েদখানার মায়াবী চার দেয়ালও যেন ব্যথিত হয়। প্রকৃতি তাকে বারংবার বিদ্রূপ করে বলছে, এই তোমার শক্তি। যে শক্তি রক্ষা করতে পারে না ছোট্ট একটা প্রাণ। এই কি তুমি মহাশক্তিধর রাজকন্যা, যে কিনা নিজের প্রিয় পুরুষকে অন্য নারীর হাতে তুলে দেয়? হাঁটু ভেঙে মাটিতে বসে চিৎকার করে ওঠে লিয়ানা। কেন এত ব্যর্থতা তার জীবনে? কেন এত শক্তির অধিকারী হয়েও নিজের প্রিয়জনদের রক্ষা করতে বারংবার অক্ষম সে? আহত দৃষ্টিতে তাকায় অসার পিরোর দিকে। এই পাখিটার কি বা অপরাধ ছিল? শুধু কি তার সঙ্গ দেওয়াটাই অনেক বড় অপরাধ ছিল? যেই অপরাধের মাসুল নিজের প্রাণ দিয়ে পূর্ণ করতে হচ্ছে তাকে। সাহস জুগিয়ে পুনরায় এগিয়ে গিয়ে হাত গলিয়ে দেয় কয়েদখানার সম্মুখের লোহার শিকের ফাঁকা দিয়ে। স্পর্শ করতে চায় পিরোর অসার দেহখানা। পিরোকে স্পর্শ করার পূর্বেই লোহার শিক যেন অগ্নিশিখার ন্যায় জ্বলে ওঠে। ঝলসে দেয় লিয়ানার হাতের একাংশ। যন্ত্রণায় তার কণ্ঠ থেকে আহ করে উচ্চারিত হয় ব্যথার ধ্বনি। দ্রুত নিজের অন্য হাত দিয়ে স্পর্শ করে ক্ষতস্থান, কিন্তু এখানেও ফলাফল শূন্য। কাজ করছে না তার হিলিং পাওয়ার। ঝলসানো হাত চেপে ধরে করুণ দৃষ্টি নিক্ষেপ করে পিরোর দিকে।
আনমনে ভাবতে থাকে কিছুক্ষণ পূর্বের ঘটনা। কিয়ৎ পূর্বে আকস্মাৎ জেনির কণ্ঠ পেয়ে চমকে যায় তারা। জেনি তাদের পর্যন্ত পৌঁছানোর পূর্বেই ঝড়ের গতিতে সরে যায় লিয়ানা। তবে পিরো হঠাৎ ঘটনার আকস্মিকতায় সরতে পারে না। লিয়ানা হাঁফ ছেড়ে পাশে তাকাতেই দেখতে পায় পিরো নেই তার আশেপাশে। তখনই শ্রবণগোচর হয় পিরোর আর্তনাদ, সেই সঙ্গে রায়াদের উচ্চস্বরের চিৎকার। লিয়ানার আর বুঝতে বাকি থাকে না কি ঘটেছে। তড়িৎ গতিতে ফিরে যায় পূর্বের স্থানে। জেনির হাতে মুঠোবন্দি পিরোকে ছটফট করতে দেখে তার দিকে ছুটে যায় লিয়ানা। পিরোকে আরও শক্ত করে চেপে ধরে তাকে হুঁশিয়ার করে দেয় জেনি। রাগান্বিত স্বরে বলে, থেমে যা ভ্যাম্পায়ার রাজকন্যা, নতুবা এটাকে এক্ষুনি ছিঁড়ে টুকরো টুকরো করে নিজের আহারের সামগ্রীতে পরিণত করব। আঁতকে ওঠে লিয়ানা। অনুরোধ করে বলে, তোর শত্রুতা আমার সঙ্গে, ওকে কেন মারবি? তোর ভ্রাতার হত্যাকারী আমি, ওই পাখিটা তো অবুঝ। উচ্চস্বরে চিৎকার করে ওঠে জেনি, এই পাখি কোনো অবুঝ পাখি নয়। অবুঝ পাখিরা কখনো অন্যের উপর নজরদারি করতে পারে না। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? বোকা ভেবেছিস আমাকে? আমার আড়ালে তোরা প্রণয় মেতে উঠবি আর আমি তা বুঝতেও পারব না? এটা আমার রাজ্য, এই রাজ্যের কোনা কোনার খবর আমি রাখি। প্রত্যুত্তর করে না লিয়ানা। একধ্যানে চেয়ে থাকে পিরোর দিকে। তবে কি সে ভীত হয়ে পড়ল পাখিটার জন্য? আকস্মিক ঘটনায় হতবাক হয়ে যায় রাত। সে ভেবেছিল জেনির সঙ্গে সুন্দর আচরণ করে কৌশলে খুলে নেবে ওই চাবি। একবার ভ্যাম্পায়ার নিধন অস্ত্র হাতে পেলেই আর কোনো ভয় থাকত না। কিন্তু এখন পরিস্থিতি বরং উল্টো দিকে মোড় নিয়েছে। পাখিটার প্রতি লিয়ানার এই ভালোবাসাও তাকে অতিশয় বিস্মিত করছে। সে চাইলেই তো এখন জেনিকে হত্যা করতে পারত। ভ্যাম্পায়ার নিধন অস্ত্র এখন জেনির হাতে নেই। তখনই তাদেরকে ঘিরে ধরে একদল নেকড়ে সেনা। সেনাপতি হ্যারিস তলোয়ার চেপে ধরে রায়াদের গলা বরাবর। তবুও রায়াদ নিশ্চুপ। তার নির্লিপ্ততা মোটেই নিছক নয়। জেনি একবার সেদিকে দৃষ্টি দিয়ে পুনরায় ফিরে তাকায় লিয়ানার দিক। সে খুব করে চাচ্ছে ভ্যাম্পায়ার রাজকন্যা হিংস্র রূপে আসুক। কিন্তু তাকে হতবাক করে দিয়ে লিয়ানা ঠায় দাঁড়িয়ে আছে। নিজের হিংস্রতা ভুলে গিয়ে অনুরোধ করছে পাখিটাকে ছেড়ে দেওয়ার জন্য। অবাক হয় জেনি। লিয়ানা বারবার পাখিটাকেই ছাড়তে বলছে, কই একটিবারও তো অনুভবের কথা বলল না। তবে কি সে বুঝে গিয়েছে অনুভবের প্রতি আমার দুর্বলতা? ভাবনা থেকে বেরিয়ে পাখিটার দিকে তাকায়। সে যেন হাতের মুঠোয় লিয়ানাকে নিয়ন্ত্রণ করার শেকল পেয়ে যায়। চতুর নেকড়ে মুহূর্তেই বুঝে নেয় এই পাখির প্রতি লিয়ানার অসীম মায়া। হিংস্রভাবে নিজের বিশালাকা নখ গেঁথে দেয় পিরোর শরীরে। যন্ত্রণায় চিৎকার করে ওঠে পিরো। আরও অসহায় হয় লিয়ানার প্রতিক্রিয়া। তা দেখে হাসি খেলে যায় জেনির অধর ছুঁয়ে। বাঁকা হেসে লিয়ানার উদ্দেশ্যে বলে, ছেড়ে দেব এটাকে। লিয়ানা মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই অট্টহাসিতে ফেটে পড়ে জেনি। হাসি থামিয়ে আকস্মাৎ রাগী স্বরে বলে ওঠে, ওকে মুক্ত করে দিলে আমার প্রতিশোধ পূর্ণ করব কি করে? বাক্যের মর্মার্থ বুঝতে পারে না লিয়ানা। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় তার দিকে, পুনরায় হেসে ওঠে জেনি। ভ্যাম্পায়ার রাজকন্যার অসহায় মুখশ্রী তার হৃদয়কে শান্তি দিচ্ছে।
ক্রমেই প্রতিশোধের দহন বেড়ে যাচ্ছে। হিংস্র দৃষ্টিতে চেয়ে বলে, ছেড়ে দেব এই পাখিটাকে, তবে আমার একটা শর্ত আছে যে রাজকন্যা। লিয়ানার অসহায় উত্তেজিত মুখশ্রী বলে দিচ্ছে, সে সকল শর্ত মানতে প্রস্তুত। জেনি তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে, তোকে বাসিন্দা হতে হবে মায়াবী কয়েদখানার। পরবর্তী বাক্য তার মুখে থাকতেই ভেসে আসে লিয়ানার ব্যস্ত কণ্ঠস্বর, আমি রাজি, এখন তো পাখিটাকে ছেড়ে দে। জেনি পুনরায় বলে ওঠে, এত উত্তেজনা ঠিক নয় ভ্যাম্পায়ার রাজকন্যা। তুই কয়েদখানার চার দেয়ালের মাঝে বন্দী হলেই ছেড়ে দেব এটাকে। কল্পনার রাজ্য থেকে প্রস্থান করে লিয়ানা। না, জেনি কথা রাখেনি। ধোঁকা দেওয়া যে এদের বংশে মিশে আছে তা কি করে ভুলে গেল সে। লিয়ানাকে বন্দী করে তারই সম্মুখে সে আঘাত করে পিরোকে। হিংস্র নখ দ্বারা আঁচড় কেটে মৃতপ্রায় অবস্থায় ফেলে রেখে যায় কয়েদখানার সম্মুখে। পিরোর ছোট্ট শরীরটার উষ্ণতা ধীরে ধীরে কমে আসছে, ফুরিয়ে আসছে তার সময়। লিয়ানা অসহায় দৃষ্টিতে চেয়ে আছে সেদিকেই। একসময় বসে পড়ে দেয়ালের সাথে মাথা লাগিয়ে অপেক্ষা করে কোনো অলৌকিক ঘটনার। নিয়তি এত নিষ্ঠুর নিশ্চয়ই নয়। সে হিংস্র হতে পারে কিন্তু পাখিটা তো নিষ্পাপ। আকস্মাৎ মাথায় আসে রায়াদের কথা। তার কোনো ক্ষতি করবে না ওই নেকড়ে, কিন্তু বিবাহ নিশ্চয়ই দ্রুত বিবাহ সম্পন্ন করতে চাইবে ওই নেকড়ে রানী। কি করছে এখন সে? সে কি সম্মতি দিয়েছে এ বিবাহে? না, তার অনুভব অন্য কারোর সঙ্গে কখনোই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। পুরুষটি যে শুধুই তার একান্ত। অপরদিকে রাজপ্রাসাদের বিশেষ কক্ষে রায়াদকে সজ্জিত করা হচ্ছে বিবাহের সাজে। এতগুলো নেকড়ের মাঝে থেকেও রায়াদ নির্লিপ্ততা, তার প্রতিক্রিয়া স্বাভাবিক। নেকড়েগুলো নিজেদের সম্মুখে শিকার পেয়েও তাকে শিকার করতে না পেরে অভ্যন্তরীণ আক্রোশে ফেটে পড়ছে। তবে বাহ্যিক দিক থেকে তারা প্রচণ্ড স্বাভাবিক। চুপচাপ সাজিয়ে চলেছে নিজেদের হবু রাজাকে। কক্ষের দ্বারে নিজের তলোয়ার হাতে পাহারারত রয়েছে সেনাপতি হ্যারিস। সে অতিশয় বিরক্ত রানীর এসব কর্মকাণ্ডে। সামান্য এক মানব কি না হবে নেকড়ে রাজ্যের রাজা? তার সাধ্যি থাকলে সে এক্ষুনি এই মানবের শরীর চিরে দুভাগ করে ফেলত। রাগ সংবরণ করে আর চোখে একবার তাকায় রায়াদের দিকে। এই মানব সত্যই বড় সুদর্শন। তা না হলে কি আর নেকড়ে রানী বিবাহের প্রস্তাব দিত? কিন্তু অবাক লাগছে তার এমন নির্লিপ্ততা। সহস্রাধিক মানবক্ষেক জীবের মাঝে থেকেও পুরুষটি কতটা স্বাভাবিক। তার ভাবনার মাঝেই শুনতে পায় রায়াদের রাগান্বিত কণ্ঠস্বর, সবকিছু কালো রঙের কেন তোমাদের? যে পরিমাণ কালো বস্ত্র পরিয়েছ তাতে বাহিরের লোক তো দূর আমার বউই ভয় পেয়ে যাবে, হটাও এসব। আশ্চর্য হয়ে চেয়ে থাকে নেকড়েগুলো। কেমন দিন আসলো যে এক মানব তাদের হুকুম করছে। সেনাপতি হ্যারিস রেগে এগিয়ে যায় তার কাছে। ধমকে কিছু বলতে নিবে তখনই শ্রবণগোচর হয় জেনির কণ্ঠস্বর। দ্রুত পিছনে ফিরে তাকায় হ্যারিস। রানী এসে দাঁড়িয়েছে কক্ষের ভেতরে। সম্পূর্ণ কালো বস্ত্রে তাকে বড্ড বেশি ভয়ঙ্কর লাগছে আজ, তবে কোনো অলংকার নেই তার শরীরে। জেনি চোখ গরম করে তাকায় তাদের দিকে। অমনি সকলে মাথা নুইয়ে ফেলে সম্মান প্রদর্শন করে নিজেদের রানীকে। সন্তুষ্ট হয় জেনি। শান্ত চাহনি নিক্ষেপ করে রায়াদের দিকে। শান্ত স্বরে বলে, কালো বস্ত্রই তোমার পরিধান করতে হবে।
তুমি বললে অবশ্যই পরিধান করব। ফটাফট উত্তর রায়াদের। জেনি কিঞ্চিত উচ্চস্বরে বলে, পুনরায় ছলনা করছো অনুভব। না আমার রানী, ক্ষমা চাইছি তোমার কাছে। মানব জাতি বড় ছলনাময়। এগিয়ে আসে রায়াদ। নরম স্বরে বলে, তোমাকে একবার আলিঙ্গন করতে পারি। হতবাক হয় জেনি, অনুভব তাকে আলিঙ্গন করতে চাইছে। তবুও নিজে থেকে। এ যেন মেঘ না চাইতে বৃষ্টি। হোক ছলনা, তবুও আকরে তো ধরবে তাকে। কক্ষে উপস্থিত বাকিদের অবস্থা আরও করুণ। রানীকে আলিঙ্গন করতে চাইছে এই মানব। পুরুষটি যেন ক্রমেই রহস্যময় হয়ে উঠছে। জেনি তাদের দিকে একবার তাকাতেই তারা বুঝে নেয় কি করতে হবে। দ্রুত পায়ে কক্ষ ত্যাগ করে সকলে। জেনি দৃষ্টি ফিরিয়ে পুনরায় তাকায় রায়াদের দিকে। জেনির নীরবতায় মুচকি হাসে রায়াদ। এগিয়ে আসে তার অতি নিকটে। জেনিকে অবাক করে দিয়ে আলতো করে আকরে ধরে নিজের সাথে। মুহূর্তেই চোখ দুটি বন্ধ করে নেয় জেনি। কিছুক্ষণ পর সরে আসে রায়াদ। জেনি এখনো এক স্বপ্নের ঘোরে বিচরণ করছে। তখনই কেউ কড়া নাড়ে কক্ষের দ্বারে, বিরক্ত হয় জেনি। বাহির থেকে রক্ষী নত স্বরে বলে ওঠে, অপরাধ মার্জনা করবেন মহারানী। আপনাদের বিবাহের সময় হয়ে এসেছে, আপনার অলংকার প্রস্তুত। তুই যা, আমি আসছি। রক্ষী যেতেই সে রায়াদের দিকে চেয়ে বলে, আর কিছুক্ষণ পরেই তুমি আমার হবে অনুভব। মানসিকভাবে প্রস্তুত করে নাও নিজেকে। একটু পরেই তোমাকে নিতে আসবে কর্মচারীরা। নিজের হৃদয় থেকে উপরে ফেলো লিয়ানাকে, এই স্থান আমার। বাক্য সম্পূর্ণ করে রায়াদকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত প্রস্থান করে জেনি। চলবে।